সবাই সবার জায়গাতেই ঠিক থাকো, সবাই সবার জায়গায় গিয়ে ঠিক থেকো না। তুমি হিন্দু, তোমার ধর্মে এতগুলো দেবদেবী আছে, তাদের পায়ে পড়ে যাও। এতগুলো ধর্মগুরু আছে, প্রকৃত যারা ধর্মগুরু তাদের পায়ে পড়ে যাও। ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব আছে, রামকৃষ্ণ পরমহংসদেব আছে। আমাদের সাধক সাধিকা কম পড়ে গেছে? পড়ে গেছে নাকি? কম পড়লে তো বানিয়ে নাও, কোথাও যেতে হবে না। টুপি চড়ানোর দরকার নেই, অমুক জায়গায় গিয়ে আতর চড়ানোর দরকার নেই। ধর্মের মধ্যে তো থাকো। পাপ করেছি রাশি রাশি ভুগবে কি মা মাসি? পাপ আমি করেছি, পাপ তো আমাকেই ছাড়বে না। যেই পাপ করেছো, যার থেকে যত ঝেড়ে খেয়েছো, সবার ফল হবে। কে সুখে আছে? এক একজন মানুষ যত যত টাকায় কাজ করে, অত টাকা ভাবতে বলতে গেলে আমার ভয় লাগে। যে ব্যক্তি কম মানে রিক্সা চালায়, সে যদি ঝাড়ফুঁক করে, আমরা কেউ মানি না। যে হাতে 5টা আঙুলে 5টা আংটি পুড়ি দেবে আমাকে, আমি তাকে মানব না, তোমায় মানব। এটাই তো আমাদের সবচেয়ে বড় একটা নিম্নগামী মানুষ। আগে ছিল খারাপ মানে কি, আমাকে মনে হয় বান মেরে দিচ্ছে। বান সমস্ত রকম বানকে কাটানো যায়, শুধু দু ধরনের বানকে ছাড়া। সমস্ত রকম বানকে কাটানো যায়, 2 রকম বানকে ছাড়া। এই বকাবকি দিয়ে অনেক কিছু। মেয়েটাকে বললাম যে যখন তুমি বাথরুমে ওঠো, খেয়াল করো তো, তুমি যখন বাথরুমে যাওয়ার জন্য পা বাড়াও, তোমার মনে হয় পায়ে কেউ সাপের মতন ছোবল মারছে? বললো হ্যাঁ, এটা হয়। আজ পর্যন্ত কেউ আমাকে এই কথাটা বলেনি, আর আমিও ভয়ে কাউকে বলতে। আমাদের মতন লাইনে যারা, এরা কাজ করছে, কাজ করার পর টাইম দিচ্ছে 2 মাস 3 মাস, সুস্থ হয়ে যাবে। এবার 2 মাস 3 মাস সুস্থ হয়ে যাবে, কিন্তু এইগুলো তো বশীকরণ নয়, এটা তো বিচ্ছেদ নয় যে আমি ওয়েট করে থাকলাম বাবা আমার মনের মানুষটা ফেরত আসবে, বা মনের মানুষের সঙ্গে সম্পর্ক হবে, বা বিচ্ছেদ হয়ে যাবে। কোনো সম্পর্ক, খারাপ সম্পর্ক, অবৈধ সম্পর্ক, সেটা নয়। ওই মেয়েটা আমাকে বলছে যে এর আগে পেট ব্যথা হওয়ার আগে কিন্তু আমি সবসময় বুঝতাম, আমি যখনই ঘুম থেকে উঠতাম আমার পিঠে কোথাও একটা খুব বড় বড় আঁচড় পড়ছে, ঠিক আছে, আমার এই চোখের এই তলাতে এই জায়গাটায় যেন কেউ ঘুষি মেরেছে, এমন কোনো একটা দাগ, ব্যথা, মাথার এই পাশে প্রচন্ড মানে হেড পেন হচ্ছে সকালবেলা উঠলে, এইগুলো আমার প্রত্যেক দিন হতো। আমি বাবা মাকে বলতাম, বলতো দেখ কোনো হাওয়া বাতাস রেখেছে গ্রাম, কিছু হলেই তারাপীঠে নিয়ে চলো, যখন মুরগি পেয়েছি বধ করে। এরকম একটা ব্যাপার আমাদের প্রফেশন অনেকের মধ্যে আছে। যাই হোক না কেন, চলো তারাপীঠে চলো, গিয়ে ওখানে হোম করে দিই, দিয়ে চলে আসবো, তারপর যা হবে হবে তুমি বুঝে। যেই পেট ব্যথা শুরু হতো রাত্রিরে 12টা 1টা বেজে যাচ্ছে, সেই পেট ব্যথা কোনো মতে থামছে না। শুধু থামছে না যে তা নয়, পেট ব্যথা করছে এবং মুখ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে চাপ চাপ পরিমাণে রক্ত বেরোচ্ছে, ব্লাড। পৃথিবীতে ভয় যদি কাউকে করতে হয় সেটা ভগবানকে, ভালো যদি কাউকে বাঁচতে হয় সেটা ভগবানকে। এমন কারো শক্তি নেই যে তোমাকে টলাতে পারে। তোমার কর্ম যদি সঠিক পথে থাকে, আর তুমি যদি ভগবানের চরণের দাস হয়ে যাও, তাহলে এমন কোনো শক্তি নেই। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা না অদ্ভুতভাবে হয়েছে, কারণ হচ্ছে আমরা যখনই কোনো তন্ত্র সাধক বা সাধিকার কাছে যাই, তারা না একটা আমাদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। সেই ভয়টাকে নিয়ে তারা নানান টাইপের বিজনেস করে। কারা করে, কি জন্য করে, আমরা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করিনি, সেই বিষয়ে আসতেও চাই না। কিন্তু একটা ছোট্ট কথা বলি, ধরুন আপনি একটা জায়গায় গেছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার পায়ে একটা ছোবল মারা হলো সাপে। আপনি জানেনও না সেই সাপ কি পোকা, না কোনো রকম কোনো গাছের দাগ, জানেন না। কিন্তু দেখছেন যখন দুটো ডট পড়েছে, তখনই ভাবছেন যে সাপ কামড়েছে। সেই আতঙ্কেই আপনি দুদিনের মধ্যেই মারা যেতে পারেন। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড। কিন্তু ধরুন যদি সেটাকে ট্রিটমেন্ট করে নিতে পারেন, কোনো ডাক্তারের কাছে গিয়ে অ্যান্টিডোট নিতে পারেন, বা কোনো দোকানে গিয়ে বলেন যে আমার একটা সেপটিক হয়েছে, বা কোনো স্পিরিট দিয়ে ঘষে দেখবেন যে ঠিক হয়ে গেল। তো এই যে ব্যাপারটা, আমি বলবো না যে সবসময় সেটা হতে পারে, কিন্তু এই যে ব্যাপারটা যে আপনি ভয় পেয়ে গেলেন, সেটা নিয়ে একটা মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, সেটা যেন না হয়। তাই জন্য আজকের পডকাস্ট নাম্বার দেওয়া আছে, আমার কথা শেষ হবে নাম্বার দেখতে পাবেন। এবং আজকে আমাদের যে গেস্ট আছেন তন্ত্র সাধক শ্রীদীপ, তিনি খুবই সুন্দর করে কথা বলা হয়েছে, আমারও হয়েছে সাথে ওনার, মানে খুব ভালো লেগেছে। শুরুটা যেমনভাবে একটা স্লো হয়েছে, শেষে গিয়ে একটা এনার্জেটিকভাবে শেষ হয়েছে। দেখতে হবে, জানতে হবে, এবং স্যার যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছে, সেই নাম্বারে আপনারা ফোন করুন, আমাদের সাথে জুড়ুন। সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন তথ্য আমি যাতে দিতে পারি, বা কোনো প্রমোশনাল কাজ, বা কোনো রকমই স্পিরিচুয়াল যদি কোনো গাইড চাই, যে কোনো কাজের জন্য আপনারা আমাকে কল করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলছে। আর ঠান্ডাটা পড়েছে বলুন। হ্যাঁ, ঠান্ডা ভালোই একদমই। পড়েছে। শরীর কেমন আছে? শরীর ভালো আছে, কদিন যাবৎ কাজের চাপে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য শরীরের খেয়াল রাখা হয়নি। জ্বর জ্বর ভাব একটু আছে। জ্বর জ্বর ভাব আছে।
স্যার আজকে আমরা প্রথমে কি শুনবো আপনার কাছ থেকে? দেখুন, প্রথমে আমি একটা ঘটনা আপনাদের জানাবো, সেটা মেদিনীপুর জেলার হুম মেচেদা, কোন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হুম সম্ভবত। হুম হুম। পশ্চিম মেদিনীপুরে মেচেদার একটা ঘটনা আমি আপনাদের জানাবো, যেটা আমি সলভ করেছিলাম 2024 সালে। কিসের ঠিক উপর আছে, ওটা? ওটা কালা জাদু এবং স্প্রিড এন্টিটিও ছিল, নেগেটিভ এন্টিটিও ছিল। ঠিক আছে, ওকে ওকে। এই কালা জাদুর ব্যাপারটা করেছিল কিন্তু তাদের রিলেটিভ, একদম। ঘটনাটা এরকম ভাবেই হয়েছে যে আমার কাছে তারা যোগাযোগ করে সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ করার আগে অনেক তান্ত্রিক, অনেক মানুষের কাছে তারা যোগাযোগ করেছে। সবাই সবার মতন চেষ্টা অবশ্যই করেছে। চেষ্টা করলে যে ফল পাবে সেটা তো বিষয় নয়। সবাই সবার মতন চেষ্টা তো অবশ্যই করতে পারে। চেষ্টা করেছে। যেমন ব্যাপারটা হলো গিয়ে, এই ঘটনাটা যার উপর হয়েছে সে একটা মানে খুব বয়োজ্যেষ্ঠ কেউ নয়, বাচ্চা মেয়ে। বয়স হবে 16 থেকে 17 এরকম। মানে কিশোর যাকে বলে, সেই বয়সে একদম। সেই সময় তার উপর এই বিষয়টা হয়েছিল। বিষয়টা বলতে, বাচ্চাটা যখন স্কুল থেকে আসতো, 10-এ পড়তো, সামথিং 9-10-এর মধ্যে পড়তো এরকম। যখন স্কুল থেকে আসতো, স্কুল থেকে আসার পরে সন্ধ্যেবেলা থেকে যখন মানে পেট ব্যথা শুরু হতো তার, প্রবলেমটা ভালো করে বোঝো, পেট ব্যথা থেকে। যেই পেট ব্যথা শুরু হতো রাত্রিরে 12টা 1টা বেজে যাচ্ছে, সেই পেট ব্যথা কোনো মতে থামছে না। শুধু থামছে না যে তা নয়, পেট ব্যথা করছে এবং মুখ থেকে এই পাশ থেকে চাপ চাপ পরিমাণে রক্ত বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে। অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক টেস্ট করেছে, কোনো কিছুই ধরা পড়ছে না যে এই কারণে রোগটা হয়েছে বা কোনো কিছু রোগ আছে। সবাই বলছে হয়তো কোনো রকম মানে পেটে কোনো রকম সমস্যা, যেমন লিভার ফাংশনে কোনো হুম সমস্যা হুম থাকলে হয়। কেউ বলছে কোনো সিস্টের কারণে হয়েছে, খারাপ দিকে গেছে, ক্যান্সারের দিকে গেছে, সেরকম অনেক কিছু টেস্ট হয়েছে। ক্যান্সারও যত রকম টেস্ট হয় পেটের উপর, হ্যাঁ, ডাক্তারি বিষয়টা তাহলে আমি অত জানি না। হুম। সেই টেস্টগুলি হয়েছে, কোনোটাতেই কিছু ধরা পড়েনি। তা তারপর একজন তাকে সাজেস্ট করেছিল পাড়া প্রতিবেশীর মধ্যে, যে তুমি কোনো তান্ত্রিক বা কোনো গুণিন তার কাছে যাও, বা এই বিষয় নিয়ে দেখা করো। তা মেয়েটার অবস্থা যত দিন যাচ্ছে, প্রত্যেক দিন একটু একটু করে সময় যাচ্ছে। মানে ধরো, যেটা বললাম আমি, বিকেলে আসতে স্কুল থেকে একটা বাচ্চা আসে কখন, 4টে 5টা। হুম হুম 4টে 5টা থেকে রাত্রির 12টা, মানে সেখানে 7 ঘন্টা হচ্ছে। হুম হুম। সেই 12টা থেকে কখন আবার যখন যত দিন যাচ্ছে তখন 12টা 15, 12টা 20, 12টা 25, মানে সময়টা বৃদ্ধি পাচ্ছে। এই সময়টা যখনই পেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে বাচ্চাটা। ঠিক বিকেল টাইমটুকু এটা হচ্ছে, এটা অদ্ভুত ঠিক বিকেল একটা টাইমে ব্যাপার। হচ্ছে, হ্যাঁ। তাদের কাছে তো অদ্ভুত না, লেগেছিল। অদ্ভুত এই বিষয়গুলি। দেখো, প্রকৃত অর্থে এই যে বিষয়টা, যে কালা জাদুটা, এটা এক প্রকার আমি কালা জাদু বলবো কি তাতেও আমার মানে দ্বিধাবোধ হয়। এটা কালা জাদুর মধ্যেও পড়ে না হিসাব মতো। এই যে বিষয়টা করা হয়েছে সেটা খুব উপর লেভেলের এক ধরনের খারাপ কাজ বা কুজ্ঞান ক্রিয়া। খুব বড় মাপের যারা গুণিন লাইনে আছে, গুরুমুখী হুম বিদ্যায় যারা হুম পারদর্শী, সেই ধরনের ব্যক্তি যারা আবার এই নিম্ন মনোবৃত্তির, যে কোনো মতেই টাকা বিনিময়ে মানুষের ক্ষতি করব, এই ধরনের নিম্ন মনোবৃত্তি যাদের আছে তারাই এই কাজগুলো করে থাকে। ঠিক আছে, এই খারাপ কাজটা কুজ্ঞানের মধ্যে পড়ে। এবং এই যে জিনিসটা ওকে পাঠানো হয়েছে, এই কাজটা অনেকটা গরান গেওয়া বলে এক ধরনের জিনিস হয়। কি জিনিসটা? গরান গেওয়া বলে এক ধরনের জিনিস হয়। গরান গেওয়া? গেওয়া এটা এই কি ধরনের এটা? একটা স্পিরিট টাইপেরই। হ্যাঁ। স্পিরিট বলাও ভুল তাদের। তারা ভৌতিক শক্তির মধ্যেও পড়ে না, আধা ভৌতিক আধা দানবিকের মধ্যে পড়ে তারা। ঠিক আছে, এই ধরনের জিনিস পাঠিয়ে লোকের অগাধ খারাপ করা যায়। আর এই খারাপ করার বিষয়গুলি কিরকম, যতবার কেউ কাটান করবে, হুম যদি সে সেই মতন পারদর্শী নয়, হুম যতবার কেউ কাটান করবে তত জিনিসটা বৃদ্ধি পাবে। ওই যে বললাম সময়টা পেরিয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত সময় বাড়ছে। এই সময় বাড়াটার কারণটা কিন্তু একটাই, যে যত দিন যাচ্ছে তারা কিন্তু কেউ বসে নেই। আজকের এই তান্ত্রিক, পরশুদিন ওই তান্ত্রিক, তারা কখন চেষ্টা করে হাওড়ায় আসছে, যাচ্ছে। চেষ্টা তো অবশ্যই করবে। আর যারা কাজ করছে তারাও কেউ যে খুব খারাপ কিছু করেছে তা নয়, তারা তাদের দিক থেকে স্বতঃস্ফূর্তভাবে সব রকম চেষ্টা করে, যতটুকু আমি দেখেছি গণনা করে। অনেক রকম কাটান করেছে, কেউ বলছে তারাপীঠে চলো, কেউ বলছে কামাখ্যায় চলো। এবার এইরকম পেশেন্টকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন একটাই প্রবণতা এসছে মানুষের মধ্যে, খারাপ, এবং আমি কাউকে ছোট করছি না, যে কোনো কিছু হলেই তারাপীঠে নিয়ে চলো, যখন মুরগি পেয়েছি বধ করে দেবো। এরকম একটা ব্যাপার আমাদের প্রফেশন অনেকের মধ্যে আছে। যাই হোক না কেন, চলো তারাপীঠে চলো, গিয়ে ওখানে হোম করে দিই, দিয়ে চলে আসবো, তারপর যা হবে হবে তুমি বুঝে নাও। অনেক টাকা খরচা করেছে, এমনকি আমার কাছে যখন আসে তার বাবা মা অসহায় অবস্থা আমাকে কেঁদে কেঁদে বলছে যে বাড়ির দলিলটুকু আর আমার স্ত্রীর গয়না ছাড়া আর কিছু নেই আমার কাছে। একটা আপনি মাত্র যদি মেয়ে। বলেন আমি আপনাকে ওটাও দিয়ে যাবো। আর একটা মাত্র মেয়ে। একটা মাত্র। কি করবে মানে সেটা? ডাক্তার তো এক প্রকার, ডাক্তারি পদ্ধতিতে গিয়ে তো খরচা হয়েছে, কিছু টেস্ট করতে গেলে খরচ আছে। এবং সরকারি হাসপাতালে নিশ্চয়ই এত বড় কেস চট করে দেখবে না। তারপর ওটা কলকাতার বাইরে, কিন্তু কলকাতার হুম মধ্যেও না, যে আমাদের এখানে আশেপাশে যেমন
এত বড় বড় 3-4টে হসপিটাল হসপিটাল আছে। আছে, এমআর বাঙ্গুর, এই তো আমাদের সামনে চিত্তরঞ্জন, কত রকম হসপিটাল আছে। হুম, হ্যাঁ, কিন্তু সেখানে তো অতটা ভালো স্পেশালি মানে এটা নেই, ফেসিলিটিটা নেই। হুম, হুম। আর তারা নার্সিং হোমেই গেছে, নার্সিং হোমের খরচপাতি তো তোমরা জানোই, আমরা সবাই জানি। সেই খরচপাতি করেছে, এত টেস্ট করেছে, কোনো কিছুতেই কোনো সুরাহা হয়নি। তারপর এসছে আমাদের মতন তান্ত্রিকদের কাছে, তারাও অগাধ নিয়েছে। কেউ বলেছে 15,000, কেউ বলেছে 20,000, কেউ বলেছে 30,000, কেউ বলেছে 40,000। খরচ মানে অগাধ খরচ করে ওই ভদ্রলোক বলছেন, আমার কাছে আর কিছু নেই দাদা, শুধু আমার স্ত্রীর কয়েকটা গয়না আছে আর আমার এই বাড়ির দলিলটা আছে, সেটাও যদি বলেন আমরা দিয়ে দেবো। বললাম, না আপনাকে কিছু এখন দিতে হবে না, আগে কাজটা তো হোক। আর আমি সবচেয়ে বড় কথা যেটা দেখলাম আগে, ওর বাড়িতে গিয়ে যে চালানটা করেছে, ওই যে বললাম না প্রথমেই যে ওর আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে কেউ করেছে, আমি ফট করে গিয়ে আগে বললাম যে দেখুন, আগে যে সমস্যাটা আপনার হয়েছে, গণনাটা কিন্তু মাস্ট। গণনা যদি না করে কিছু জানা যায়, হুম। তাহলে কোনো মতেই এই বিষয়টা কিন্তু সঠিকভাবে বোঝা যাবে না। হুম, এবং কিওরও করা যাবে কি না ওরও এটা। করা যাবে না। এবার গণনা এই রকম বিষয়ে আমি সব সময়ের জন্যই 2-3 রকম ভাবে গণনা করে থাকি। 2-3 রকম ভাবে গণনা বলতে অবশ্যই গুরুমুখী বিদ্যায় যে গণনা পাওয়া যায়, সেই গণনা তো অবশ্যই করতে হয়। যাদের কাছে সেই ধরনের শক্তি পাওয়া যায়, শুধু আমি বলছি না আমি শক্তিমান, যাদের কাছে এই ধরনের শক্তি আছে তারাই পারে। এবং পাশাপাশি কিছু ট্যারোট রিডিং এর মধ্যে, যে মিশরীয় ট্যারোট রিডিং করি, ট্যারোট রিডিং করেও দেখলাম। এবং পাশাপাশি আরও অনেক রকম গণনার পদ্ধতি আছে, ঠিক আছে? সেই রকমভাবে অনেক কিছু দিয়ে দেখলাম। আমি সব কিছু বিষয় একটা বিষয় পেলাম, যে এই ধরনের শক্তিগুলো কোনো মানে একদিনে কিন্তু কোনোভাবেই এটা আসেনি, সম্ভবও না। সম্ভব নয়। বিষয়গুলো অনেক দিন ধরে তারা চালিয়েছে এবং একটা করে এই বিষয়গুলো হয়েছে। হুম। এবং মেয়েটা যখন সারাদিন, আমি বললাম যে সকাল থেকে সব সময় ভালো, রাত 12টা 15, 20, 25, হায়েস্ট হয়েছে 12:30, তার মধ্যে আমার কাছে এসেছিল। তারও 2 দিন টাইম লেগেছে, আমার কাজ করতে তো সময় লাগবেই অবশ্যই, হুম। এতদিনের সমস্যা। সমস্যাটা তো 3-4 মাসের, সমস্যাটা যেটা হয়েছে মেয়েটার 3-4 মাসের। আর প্রত্যেক দিন যে ব্লিডিং হচ্ছে কিন্তু প্রচুর নয়, শুধু এই ঠোঁটের পাশ দিয়ে অল্প ব্লিডিং হচ্ছে, অল্প। এটাই ওর সমস্যা। আর পেট ব্যথায় মানে অসহ্য পেট ব্যথা, সেটা যে দেখেছে সে জানে। ছটপট 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 করতে করতে মানে আচার বাচার খাওয়া যাকে বলে, ঠিক আছে, সেরকম অবস্থা। বাচ্চা মেয়ে, এটা বাবা কতদিন মাকে ধরে ধরে চলেছে ওনার উপর এই যে কষ্টটা? কষ্টটা অনেক দিন ধরে চলেছে, 4-5 মাস হয়েছে। 4-5 মাস হয়েছে। এবার সেই মতন ভাবে দেখতে গেলে যখনই কাজটা করা হয়েছে, তখন থেকেই কিন্তু তার উপর প্রভাব পড়া শুরু হয়েছে কিঞ্চিত কিঞ্চিত করে। আমি কি জিজ্ঞাসা করলাম যে তোমার সমস্যাটা, মেয়েটার নাম প্রিয়াঙ্কা, এরকম প্রিয়াঙ্কা দাস সম্ভবত, অনেকদিন আগের তো, তাও তারা যোগাযোগ রাখে মাঝে মাঝে আমার সঙ্গে, ফোনে কিছু পাঠালে দেখে বা হাই হ্যালো মেসেজ যেমন হয়। তা আমি বললাম যে তোমার এই সমস্যাটা যে মানে এরকম যে পেট ব্যথা হয়, সকালবেলা তোমার কোনো অসুবিধা? বলছে না, সারাদিন পুরো আমি ভালো থাকি, কোনো অসুবিধা নেই, এমনকি স্কুলেও যায়, যেতে পারে চাইলে। যেতে দেয় না বাবা মা খুব একটা, এবার যখন যেহেতু 9-10 সামনে, মাধ্যমিকের ব্যাপারটা আছে, যেগুলো তো যেতে তো হবে, টেস্ট থাকে, সেটা দিতে হবে। বললো না, সারাদিন কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একদম মানে কোনো রকম অসুবিধা নেই, সব কিছু যেমন হয় স্বাভাবিক তেমন আছে। সমস্যাটা হয় আমার ঠিক বিকেলে, মানে সন্ধ্যার সময় সময়। আর তখন শীতকাল ছিল, নভেম্বর ডিসেম্বর, তখন তো শীত মানেই 5টা থেকেই মানে ঠান্ডা, মানে পড়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্য নেই। হুম। সেই সময় থেকেই অসুবিধাটা হয়। এমনকি ওই মেয়েটা আমাকে বলছে যে এর আগে পেট ব্যথা হওয়ার আগে কিন্তু আমি সবসময় বুঝতাম, আমি যখনই ঘুম থেকে উঠতাম আমার পিঠে কোথাও একটা খুব বড় বড় আঁচড় পড়ছে, ঠিক আছে, আমার এই চোখের এই তলাতে, এই জায়গাটায় যেন কেউ ঘুষি মেরেছে এমন কোনো একটা দাগ, ব্যথা মাথার এই পাশে প্রচন্ড, মানে হেড পেন হচ্ছে সকালবেলা উঠলে, এইগুলো আমার প্রত্যেক দিন হতো। আমি বাবা মাকে বলতাম, মা বলতো দেখ কোনো হাওয়া বাতাস রেখেছে, গ্রামগঞ্জে চুলছে রেখেছি, সেই সেই এরকম হয়তো হাওয়া বাতাস, অনেক ঝাড়ফুঁকও করিয়েছি। আর আমি এটা দেখতাম, যতবার আমি ঝাড়ফুঁক বা কোনো রকম আপনাদের কোনো কিছু মেনে চলি, তত আরো বেশি হয়, এটাই হয়। এই ধরনের জিনিস যখন করা হয় না, এই ধরনের জিনিস এত মামুলি ভাবে করা যায় না। খুব বড় লেভেলের সাধক ছাড়া এই ধরনের খারাপ কাজ করতে কেউ পারে না, ঠিক আছে? তো কারণটা কি কোনোভাবে জানা গেছে বা কে জানা গেছে করেছে? কে করেছে বলতে, তার প্রতিবেশীর মধ্যে এক মহিলা ছিল, হুম। যে এই বদমাশিটা করিয়েছে তান্ত্রিককে দিয়ে। আর কেন করিয়েছে তার কারণ একটাই, মানে জমি সম্পত্তির বকেয়া নিয়ে একটা ঝামেলা ছিল তাদের মধ্যে। তার বাবারা কিন্তু মানে মোটামুটি ভালো সয় সম্পত্তির মালিক ছিল গ্রামগঞ্জে। হ্যাঁ, এবারে মেয়ের পেছনে তো খরচ করে করে একদিকে নষ্ট হয়ে গেছে। এবার নিয়মিত যদি কেউ 15-20 হাজার টাকা যদি ডেলি খরচ করে, এমন রাজা দুলাল তো কেউ নেই
যে তার সয় পনেরো সম্পত্তি হাজার সব কুড়ি ঠিক হাজার টাকা থাকবে। দিনে যদি নষ্ট দিনে যদি নষ্ট করে, আজকের এইখানে পরশু সেইখানে। এবার কেউ ধরুন আমাদের মতন লাইনে আমি বলছি, ডাক্তারি বিষয়টা আমি বুঝি না, আমি বলার দরকারও নেই, না। আমি জানি না যে বিষয়টা কেনই বা বলবো। আমাদের মতন লাইনে যারা এরা কাজ করছে, কাজ করার পর টাইম দিচ্ছে 2 মাস 3 মাস সুস্থ হয়ে যাবে। এবার 2 মাস 3 মাস সুস্থ হয়ে যাবে, কিন্তু এইগুলো তো বশীকরণ নয়, এটা তো বিচ্ছেদ নয় যে আমি ওয়েট করে থাকলাম বাবা আমার মনের মানুষটা ফেরত আসবে বা মনের মানুষের সঙ্গে সম্পর্ক হবে বা বিচ্ছেদ হয়ে যাবে, কোনো সম্পর্ক, খারাপ সম্পর্ক, অবৈধ সম্পর্ক, সেটা নয়। যত দিন যাচ্ছে তত যদি খারাপের দিকে যায়, তাহলে বিষয়টা তো আরো মানে গভীরে দেখার বিষয় আছে না। হুম। যত দিন যাচ্ছে এটা যদি মানতাম যে না প্রত্যেকদিন ব্যথাটার টাইম কমে আসছে, প্রত্যেকদিন ব্লিডিংটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে, তাহলে বুঝতাম যে কাজটা ভালোর দিকে যাচ্ছে। কিন্তু যত কাজ করছি তত বেড়ে যাচ্ছে, তাহলে আমি ওয়েট করে থাকলে তো মানুষটা মারা যাবে। এটার জন্যই তারা কিন্তু আজকের এই কালকে সেখানে গেছে। হ্যাঁ, এবার হ্যাঁ। যেখানেই গেছে মোটামুটি কথা বলতে গেলেই তারা 12,000, কেউ নিচে 15,000, কেউ নিচে 20,000। তারাপীঠে গিয়েছে ওই অসুস্থ মেয়েকে, অসুস্থ মেয়ে ওই রকম অবস্থায় সন্ধ্যেবেলা যদি ট্রেনে বাসে করে যায়, কোথায় থাকবে? পেট ব্যথা হলে ট্রেনের মধ্যে একটা গাড়ি নিয়ে যেতে হবে, মেচেদা থেকে তারাপীঠ গাড়ি একটা ভাড়া আছে নিঃসন্দেহে, যাওয়া আসা, হুম। সেইটাও খরচ করেছে 2 বার 3 বার, 1 মাসে 3-4 বার তারা তারাপীঠে গেছে কোনো এক শাস্তির কথা শুনে কাজ করতে। অবাক লাগে। যতবার গেছে সে নিচে 20,000, গাড়ি ভাড়া আরো 10,000 অ্যাড করছি, তার মানে সেখানেই তো মাসে 60-90 হাজার টাকা খরচা হয়ে গেল, 1 লাখ টাকার কাছে। তারপর যেখানে যাবে সেখানে খাওয়া খরচ একটা আছে, হোটেল ভাড়াও আছে, সব রকম মিলিয়ে যেদিন যাবে সেদিনই চলে আসা সম্ভব মানে না কাজ মিলিয়ে করে। মিশিয়ে এদিক ওদিক দেখতে গেলে হুম। ওই 5-6 লাখ টাকা খরচা হয়েই পাঁচ ছ গেছে। লাখ টাকা খরচা হয়ে গেছে, কোনো বিষয় না, মানে হাতের ময়লার মতন উড়ে গেছে 5-6 লাখ টাকা আমার। হ্যাঁ, আমি বললাম যে দেখুন যে বিষয়টা হয়ে আছে, এটা এই ধরনের কিছু বিষয়, এবং পাশাপাশি আমি যেটা ধরলাম আমার গুরু কৃপা, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, যা হয় আমার ঠাকুর মহারাজের কৃপায়। বললাম যে দেখুন যে বিষয়টা আপনার মেয়ের হয়ে আছে, সেটা এই ধরনের কোনো নামটা আমি ওদেরকে ইচ্ছা করে তখন বলিনি, কেন যত নাম বলবো তত ওদের ভয় হবে, একটা নেগেটিভ থট তাদের হুম, মাথায় হুম, ঢুকে হুম, যাবে। হুম। এটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায়, হ্যাঁ, যদি কারোর মাথায় পট করে ঢুকিয়ে দেওয়া যায় না, এটা হ্যাঁ, একটা কিন্তু বিজনেস পন্থা এই হ্যাঁ, লাইনে। একদম, পট একদম। করে এলেই এই আপনার মেয়ে কালকে মারা যেতে পারে, হুম, হুম, এই হুম, পরশুদিন আপনার জামাই ট্রেন থেকে পড়ে পা কেটে যেতে পারে। হুম, এই বিষয়টা মাথায় যত ঢুকিয়ে দেওয়া যাবে, আর সবচেয়ে বড় নরম মানে সফট কর্নার হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা। হুম, হ্যাঁ, বাচ্চা কাচ্চা আর ইয়াং ছেলেদের কাছে বিয়ে, যেই এটা টুক করে ঢুকিয়ে দেওয়া যায়, আর সেকেন্ডের মধ্যে তারা ভেবা চাকা খেয়ে যায় যে না বাবা এরকম হবে, তার চেয়ে বাবা আমি সব দিয়ে দেখেছি খরচ করে। এই ভয়টা, হ্যাঁ, দেখবে সবসময় একটা জিনিস, এটা ডাক্তাররা করে থাকে, আমি যতটুকু জানি ভালো ডাক্তাররা করে থাকে, আমি নিজেও দেখেছি যে তোমার ধরো ভগবান না করুক তোমার আত্মীয় স্বজন কারো কোনো বড় কোনো প্রবলেম আছে, রোগ আছে, তুমি যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তারবাবু কিন্তু চট করে তোমাকে রোগের কথাটা এটা বলবে না, বলবে আরে কিছু হবে না ছেড়ে যাবে, বা তাকে বলবে না, তার কোনো সিনিয়র, অথবা সে যদি সিনিয়র হয় তার, তাকে যারা আর কি দেখভাল করছে তাদের কাউকে জানাবে, তাকে পট করে এই কথাটা বলবে না। যদি এই বিষয়টা ঢুকিয়ে দেওয়া যায় তার মাথায়, সে যতটাই ওষুধ খাক ওই ম্যানিফেস্ট হয়ে গেল মাথায় যে আমার এটা হয়েছে, আমার এটা হচ্ছে, এটা তো সারে না, এই ভয়টা। এবার ওটাই আমি ওদের বললাম না যে কি কাজটা করা আছে, আমি বললাম হুম, এই সমস্যাগুলি হয় তো, হুম, হুম। যেমন বাথরুমে, মেয়েটাকে বললাম যে যখন তুমি বাথরুমে ওঠো, খেয়াল করো তো তুমি যখন বাথরুমে যাওয়ার জন্য পা বাড়াও, তোমার মনে হয় পায়ে কেউ সাপের মতন ছোবল মারছে? হলো হ্যাঁ, এটা হয়। আজ পর্যন্ত কেউ আমাকে এই কথাটা বলেনি, আর আমিও ভয়ে কাউকে বলতে পারিনি, এটা হয়। হ্যাঁ, যখন বিছনা থেকে মানে বিছনায় আসো ঘুমানোর জন্য, তখন আর একবার হয় সাপের ছোবলের মতো, বলছে হ্যাঁ। আর এই ধরনের জিনিস কিন্তু কখনোই এ করে না, কোনো রকম শারীরিক সম্পর্ক করে না, খুব বাজে কথা এটা। এদের কোনো ইচ্ছাই থাকে না কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করবো, মানে নিজে নোংরা হবো, কাউকে নোংরা করবো, এই ধরনের ইচ্ছে থাকে না তাদের। কাজ একটাই, তারা মৃত্যুর দিকে তাকে নিয়ে যায়, এরা অপর দেবতার মধ্যেও পড়তে পারে ধরতে গেলে। কিন্তু অ্যাকচুয়ালি এরা কি, আমার গুরুদেবরা আমাকে জানায়নি আমার ক্ষমতারও বাইরে বলা। ওই যে বললাম ভৌতিক বলবো না দানবিক বলবো, তাদের মাঝামাঝি বলবো না অপদেবতা বলবো, আমি নিজেও জানি না, এই ধরনের শক্তি তারা। মানে আমি একটা জিনিস ভাবি মাঝে মাঝে যে মানুষের কতটা নিম্ন পথে চলে যায় যখন মানুষ নিজের পাশের বাড়ি বা যে আত্মীয় হোক ক্ষতিটা করছে। হুম। মানে মানুষ কাকে বিশ্বাস করবে? এবার মনে হয় মানুষ কি মানে একসাথে ৩ জন মিলে থাকলেই ভালো হতো। কাউকে জানাতো না, হুম। কাউকে আসতে দিত না। তাহলে মানুষটা ভালো থাকতো। সেটাই। কিন্তু আজকালকার দিনে দেখি যে এতটাই হিংস্র হয়ে যাচ্ছে। পাশের বাড়ির আত্মীয় বা নিজের বাড়ির লোকেরাও অনেক সময় ইয়ে করে ফেলে। মানে সবচেয়েতে বড় কথা দেখো, সবাই এটা আমরা ম্যাক্সিমাম লোক জানি, জানে না যে কেউ নয়। না। একটা বিষয়, একটা বিষয় সবসময় আমি আমার কাছে, মানে আমি এটা সবাইকে বলি, যেই আসুক এসে বলে না
অমুক না, আমার বাবা আছে, ও তন্ত্র মন্ত্র এসব কিছু মানে না। ওই মানে না, আমি দায়িত্ব নিয়ে মানিয়ে দেবো? একদিন লাগবে না, দেখবে হু হু করে মানছে। উনিও মানে, উনিও জানে, কিন্তু ওনার ওই ইগোটায় যতবার আঘাত পড়ার জন্য উনি একবার ধরে নিয়েছেন এটা আমি মানি না, বলে দিয়েছে। বা যখন পট করে মানতে যাবে ইগোটা ভেঙে যাবে ওনার। সেই কারণে উনি বারবার তোমার সামনে এসে বলে আমি তন্ত্রমন্ত্র মানি না, এই আমি জ্যোতিষ ফতিস মানি না, এই আমি তন্ত্রমন্ত্র মানি না, এটা বারবার উনি জব করে। কিন্তু আদপে উনি সবচেয়ে ভালো মানে। কেউ মানে না এমন কেউ আছে? যত আর বড় বড় আর একটা জিনিসও আপনি যদি দেখেন, একটা মানুষ যখন মানে না তার কারণে সে কিন্তু ওটা নিয়ে পড়েছে, পড়েছে, তারপরে গিয়ে সে কিন্তু তারপরে ওটাকে সে, হ্যাঁ বা নাতে হ্যাঁ, রাখছে। হ্যাঁ, আবার অভীষ্ট সিদ্ধি না হলেও অনেকে অনেক সময় মানে না। মানুষ ভগবানকে মানতে চায় না অভীষ্ট সিদ্ধ না হলে, অনেক মানুষ আছে এরকম। পট করে ট্রেনে বাসা পড়ে না, আমি ঠাকুর দেবতা মানি না। না মানি না কেন? না অমুক দিন আমার সরকারি চাকরির কথা ছিল, হয়নি, আমি তাই জন্য মানি না। হ্যাঁ, মানি না কেন? মানি নার একটা কারণ আছে। মানে আমি 1 কোটি টাকা না পেলে না, ভগবান নেই। ভগবানকে মানি না, ভগবান আমার দাস কিনা। তো এবার একটা জিনিস জানতে চাইবো আপনার গুরুদেবের ব্যাপারে। হ্যাঁ, আপনি বলছিলেন। দেখুন, আমার গুরুদেব পরমারাধ্য নির্বিকল্প সমাধি বুদ্ধিত তন্ত্রজ্ঞান যোগ প্রেম চতুর সাধন সিদ্ধ শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব আমার একমাত্র গুরু। হ্যাঁ, এবার তন্ত্রপথে আমি যে সমস্ত গুরুদের সান্নিধ্য লাভ করেছি, সেরকম তাদের কয়েকজনের নাম আমি, এক দুজনের নাম, একজনের নাম হয়তো বলতে পারবো, শ্রী কানাই গুণিন মহাশয়, যিনি কুচিপাড়ে থাকতেন। আরো 2 জন কলকাতায় থাকেন, তাদের নাম বলা নিষিদ্ধ ছিল, মানে নিষেধ আছে, তাই জন্য তাদের নাম বলতে পারবো না। তারা প্রকাশ্যে মানে লোকালয়ে থাকলেও তারা প্রকাশ্যে নিয়ে এতটা আমার মতন হয়তো, কিন্তু তারা খুব মানে আমার গুরুদেব, তাদের সম্বন্ধে আমি কি বা বলতে পারি? গুরু বর্ণনা করার মতন ক্ষমতা আমার কোথায় আছে? গুরুদেবদের সম্বন্ধে কি বা বর্ণনা বাহ! করবো? মানে এটাই ভালো লাগে যে মানুষ যখন এখানে অনেকে এসছেন, অনেকে এরকম বলেছেন যে বেশিরভাগ সবাই যে নিজের গুরুকে এগিয়ে রাখেন, যে না ওনার জন্যই আমি আজকে, হুম, অবশ্যই। মানে এটা গুরুবিদ্যা, মানে একটা গুরুমুখী বিদ্যা। এখন এই বিদ্যাটাকে মানুষ এমন জায়গায় নিয়ে চলে গেছে হুম, যে মানুষ না মানে এখন ভয় পায় তান্ত্রিকদের হুম, বা তন্ত্র সাধনা যারা করছে, এটা ভয় পায়। হুম, তো এই ভয়টা মানে যদি আপনার সাথে যারা কাজ করবে বা নাম্বার আছে, নাম্বার দিয়ে ফোন করবে, হুম। সেই ভয়টা কি তারা পাবে? সেই ভয়তে তারা আসবে? না, দেখো, তন্ত্র-মন্ত্র বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সবাই ক্ষেত্রে, এটা তোমার ক্ষেত্রেও আমি বলতে পারি, হুম, সবার ক্ষেত্রে, আমি নিজেকেও বলছি, শুনছি তো আমি মুখে বলছি, কানে শুনছি, হুম, নিজেকেও আমি হুম, হুম, বলছি। ব্যাপারটা হলো সেটাই, যে পৃথিবীতে ভয় যদি কাউকে করতে হয় সেটা ভগবানকে, ভালো যদি কাউকে বাঁচতে হয় সেটা ভগবানকে। এমন কারো শক্তি নেই যে তোমাকে টলাতে পারে। তোমার কর্ম যদি সঠিক পথে থাকে আর তুমি যদি ভগবানের চরণের দাস হয়ে যাও, তাহলে এমন কোনো শক্তি নেই যে তোমাকে তলাতে পারে। এই যে বললাম কালা জাদু করেছে, হুম। এরা কিন্তু ভগবানের প্রতি একসময় তাদের বিশ্বাস ছিল না। তার কারণ এত সয় সম্পত্তির মালিক ভগবান, হু আর ইউ? তুমি কে? আমার বাবা যা রেখে গেছে আমি করছি খাচ্ছি, তুমি কে? আর খাদ্য থেকে গুণ আসে, এটা তো সবাই জানে। খাদ্য থেকে গুণ আসে, যে সাত্ত্বিক পথে আছে সে চিকেন বিরিয়ানি খায়। অনেক মানুষ, আমি টিভি চ্যানেলে বসি, তোমরা তো জানোই, হুম, সোনার হুম, হুম, বাংলা হুম, বা আকাশ আট, আমি তোমাকে বলেছি। হুম, হুম, হুম। তা চ্যানেলে বসে অনেক শাস্তি, আমি কাউকে বদনাম করতে আসিনি। অনেক শাস্তি আছে, অনেক বড় বড় ব্যক্তিত্বরা আছে যারা 25-30 হাজার টাকার নিচে কোনো কাজই ধরে না। কথা ভিজিটই বলার, 5,000 টাকায়। ভিজিটি 5,000 টাকা, কথা বলবে নাকি 1,000 টাকায়? আরে এ এত গরিব, কথা বলার জন্য লোক টাকা নেবে? হ্যাঁ, এরকম। একটা লিমিটেশন থাকা উচিত। না, অবশ্যই। আমি বলবো না একেবারে ফ্রি করে না, দেওয়া উচিত। একদম ফ্রি করার দরকার নেই, তা দরকার নেই। বলে গলা কাটারও তো দরকার না, নেই। 5,000 টাকা, 3,500 টাকা ভাবছি যে আমি একটা এলিট ক্লাসের লোকদের নেব। হুম, তো যারা একটু মানে মধ্যবিত্ত ঘরে বা একটু তারা তাদের থেকেও মধ্যবিত্ত থেকে লো মধ্যবিত্ত, তাদেরও তো ইচ্ছা করে যে সেই মানুষটাকে দেখে আমি আমার নিজের লাইফটাকে ঠিক করি। অবশ্যই। সেই জিনিসটা তারা ভাবে না। জানি না, আমি কোনোদিন তো আসল সেরকম। কথা হচ্ছে না সততা। আসল কথাটা হচ্ছে সততা। যে সাধক প্রকৃত, তাকে সৎ হতে হয়। ঠিক আছে? সাধক মানে আমার কালকে তোমাদের এই বাক্সার কাছে বেগবাগানে 2টো ফ্ল্যাট হবে। পরশুদিন আমি এমবাজারের ওখানে যাব আমার বউকে নিয়ে, 40,000 টাকা শপিং করে আসবো। এসে বিল দেখাবো, ফেসবুকে শেয়ার করেছি। এই দেখো 40,000 টাকা শপিং করলাম। এই দেখো গাড়ি নিয়ে মেঝেটায় বসে খাচ্ছি। এই সমস্ত কোনো সাধকের লক্ষণ নয়। সাধক মানে যে সমাজকে দিতে এসছে। যে সমাজকে দিতে এসছে। এবার তার মানে অবশ্যই এটাও, তারও তো সংসার আছে। যারা মানে হুম, হুম, সংসারের হুম, পথে হুম, আছে, তাদের তো সংসার আছে চালানোর জন্য যতটুকু, সংসার হুম। চালানোর জন্য যতটুকু। এবার সংসার চালানোর একটা নমুনা আছে। আমি সংসার চালাবো মানে প্রত্যেকদিন আমার বউকে 2,000 টাকা শাড়ি পরাবো, এটা বলি সংসার চালানো? এটা বিলাসিতা। ঠিক আছে? জীবনে বিলাসিতা বলে কিছু দেখা না। আমি এই যে এখানে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা হুম। পরে কিন্তু আমি সব জায়গায় যাই আসি। এরকমই থাকেন? এরকমই থাকি আমি। কোথাও মাথায় দেখছো, কোথাও তোমার না, না, সামনে তো না, বসে না, না, আছি, না, না, হাতে না। কোথাও পাথর আংটি কিছু আছে? এই ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসছেন, হ্যাঁ, সেটাই ব্যাস। ওই ব্যাগ রাখা আছে সামনে, একটা ব্যাগ, ওই একটা যা ফোন, তাও এটা আমার নিজের কিনা নয়, এটা আমার বাবার দেওয়া। এই হাতে ঘড়িটাও একজনের দেওয়া, ভালোবেসে দিয়েছে, যা হয়েছে হয়েছে, এরকম একটা ব্যাপার।
এই জামাটাও কিন্তু একজনেরই দেওয়া, মানে আমি বা একজনের দেওয়ার থেকেও বড় কথা, আমাদের জীবনে আমরা যা যা ইউজ করি হুম কিন্তু আমরা নিজেরা তৈরি করি না। না জামা প্যান্ট চুল, মানে চুল আঁচড়ানো টাচড়ানো থেকে শুরু করে অবশ্যই যেগুলো আমরা ইউজ করছি, সেগুলো কোনো না কোনো পার্সন বানাচ্ছে আমাদের জন্যই। আমাদের জন্য। তো সেই পার্সনগুলোকে আমরা যখন সম্মান করি না কোনো না কোনো ভাবে, মানে আমি একটা ছোট আপনাকে যদি আমরা মুচিদেরকে ভাবি নিচু জাত, হ্যাঁ কিন্তু আমার সেই পাটাকে খেয়াল করছে কিন্তু ওই মুচিরাই। মুচিটাই অবশ্যই। এই জিনিসটা অনেকে ভুলে যায়। হুম আমরা একটা সময় গিয়ে মানুষ সফল হওয়ার পর যে নিজের মানে পিছনে থাকা দিনগুলি ভুলে যায়, হুম হুম সে হুম। কোনোদিন সফল হতে পারে না। ঠিক ঠিক আছে, সে ঠিক। কোনোদিন সফল হতে পারে না। আমি একটা পডকাস্ট দেখছিলাম, একজন বিখ্যাত অভিনেতা, ওনার নামটা আমার ঠিক খেয়াল আসছে না, মিঠুন চক্রবর্তী সম্বন্ধে উনি বলছিলেন। হুম। এই মিঠুন চক্রবর্তী যখন মানে খেতে বসছেন, ওনার সঙ্গে আরো দু তিনজন হ্যাঁ হ্যাঁ। মানে অভিনেতা আছে। এবার একজনের পাতে চিকেন ছিল, উনি খায়নি আমার যতদূর মনে হয় শিলেখা মিত্র। সম্ভবত, হয়তো। হ্যাঁ এবার পাত থেকে তুলে খেয়ে বললো, আরে শালা আমি একসময় খেতে পেতাম না। হ্যাঁ। এটাই মিঠুন চক্রবর্তী, এটাই ভদ্রতা। এই ক্রাইসিসটা দেখেছে। ক্রাইসিসটা দেখেছে যে আমি একসময় এটা ছিলাম। হুম। হ্যাঁ, আমি নিজে একসময় সেলসম্যান ছিলাম। আপনি আমি নিজে সেলস, সেলসম্যান ছিলাম, ওই তোমাদের বাড়ি এই বাড়ি সব গিয়ে গিয়ে। চত্বরে বাড়ি বাড়ি গিয়ে সেলসম্যানি করা। যখন শিখছি, আমি তো শেখার জন্য তবিল নিয়ে বেরিয়েছি 15-16 বছর বয়সে। এই শেখা এখনো তো শিখছি বলতে এখন গেলে। শেখার কোনো শেষ নেই, তন্ত্র তো শেখার কোনো শেষ নেই, তন্ত্রের কোনো কিনারা হয় না। এখন তো তন্ত্রের আবার কোর্সও হচ্ছে, হ্যাঁ, ভাবি অবাক হয়ে যাই। যে গুরুমুখী বিদ্যা সেটারও কোর্স হয়, গোল্ড মেডেলিস্ট গোল্ড হয়। মেডেলিস্ট হয়। আবার দেখো, তন্ত্র যে গুরুমুখী বিদ্যা, এই গুরুমুখী বিদ্যাটা কজন জানে? গুরুমুখী বিদ্যা মানে কিন্তু সেটাই, যেটা তোমার কাছে আছে সেটার কারোর কাছে নেই। তোমার যারা গুরু ভাই তাদের কাছে হয়তো কয়েকজনের কাছে আছে। গুরু তোমাকে যেটা দিয়েছে সেটা হুম কেবল তোমাকেই দিয়েছে। সেটা শাস্ত্রে খুঁজে পাবে না, অমুক বইতে লেখা নেই এইভাবে ন্যাস করো। স্বাস্থ্যকে আমি ছোট করছি না, স্বাস্থ্য বিষয়টাই আলাদা। স্বাস্থ্য বিষয়টাই আলাদা। তুমি এইভাবে ন্যাস করো, এইভাবে পূজা করো, এটা আমরা শাস্ত্রোক্ত বই দেখলে পাই। কিন্তু গুরুমুখী বিদ্যা যেটা, যেটা গুরু দিয়েছে, গুরু পরম্পরায় এসছে, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই গুরুমুখী বিদ্যা নিয়ে যারা কাজ করে বা গুরুমুখী বিদ্যা যারা সাধনা করে, সেই ধরনের ব্যক্তিদের পাওয়া খুব দুর্লভ। তার কারণ এই ধরনের বিদ্যা তো এখন আর নেই। এখন তো ঘরে ঘরে মায়াং সিদ্ধ বেরিয়ে গেছে। 3 মাস জ্যোতিষ কোর্স করতে পারিনি, ব্যানারে দিয়েছে মায়াং সিদ্ধ। জ্যোতিষ আর তন্ত্র কখনোই এক না। জ্যোতিষ আর তন্ত্র কখনোই এক না। যেমন আমি জ্যোতিষটা বুঝি না, পরিষ্কার কথা। হরোস্কোপ যদি কেউ দেখায় কম বেশি, এই দেখে দিলাম একটু আধটু যতটুকু জানি। আমি জ্যোতিষটা অতটা বুঝি না। আমি বুঝি তন্ত্র বিষয়টা কম বেশি জানি, ঈশ্বরকে ডাকতে জানি, এইভাবে কাজ। এবার তাদের কাজটা নিয়ে আসি, হুম যে যখনই তাদের এই বিষয়গুলো আমি বললাম, তারা বলছে যে না, এতদিন এতজনের কাছে গেছি, তারা কেউ কিছু বলেনি, মানে এই বিষয়গুলো তারা জানে না। ওই যে বললাম গণনার ক্ষমতা, যার কাছে প্রকৃত গুণিন সেই যার কাছে গণনার শক্তি আছে। হুম গণনার শক্তি কিন্তু একদিনে আসে না, সেটা পেতে হয়, অর্জন করতে হয়। আমি পেয়েছি কি না পেয়েছি সেটা তো বলবো না, এটা খুব গোপন জিনিস। হুম গুরুদেবের কৃপায় যতটুকু যা মঙ্গল করতে পারি চেষ্টা করি করার। এবার সেই অবস্থায় তখন আমি তাকে বললাম যে এই বিষয়গুলোকে কাটান করতে হবে। খরচ হবে আপনার 3,500 টাকা, একবারে দিতে হবে না। আপনি 3-4 সপ্তাহ যখন ইচ্ছা, আজই 200 দিন, কালকে 500 দিন না দিন, কাজটা করিয়ে নেবেন। এখনো প্রমাণ আছে, তোমার সঙ্গে পডকাস্টে কথা বলাতে পারি আমি, যে 3,500 টাকাই নিয়েছি। পরে সে আমাকে খুশি হয়ে আরো এক্সট্রা 3-4 হাজার টাকা দিয়েছিল। 3-4 টাকা দিয়েছিল আমাকে, চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে আমি তো আছি কম বেশি, তাদেরকে পে করি কিছু। হুম এই বাচ্চারা খায় এইসব। হ্যাঁ, তা সেই রকম তার এই কাটানগুলির পাশাপাশি লামা ফেরার কিছু হিলিং আমি করবো, যেমন লামা ফেরা আমি করি। হুম। লামা ফেরা হিলিং মানে আমি আপনি করবো। ওয়েস্টার্ন উইচক্রাফট নিয়েও আপনি উইচ কাজ ক্রাফট করেন। নিয়েও কাজ করি, হ্যাকাটির উপর, গডেস হ্যাকাটির উপর কাজ করি, মাদার হ্যাকাটে। মাদার হ্যাকাটির উপর। মাদার হ্যাকাটেকে হুম, আপনি এরকম কোনো এক্সাম্পল রাখতে পারবেন যেটাতে মাদার হ্যাকাটেকে নিয়ে আপনি কোনো কাজ করি সেটা হুম, সাকসেসফুল হয়েছে? বলছি। মাদার হ্যাকাটাকে নিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় জবের উপর কাজ করেছি। কারো জব মানে দরকার। দরকার, বা জবের জায়গায় আটকে গেছে কোনোভাবে, হুম 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 মানে ট্রান্সফার তার দরকার বা ট্রান্সফার হচ্ছে না, বা অথবা এরকম আমি একটা বিষয়ে গত বছর নয়, গত 2-3 মাস আগে সম্ভবত করেছি, যে তার ওই, আরে কি বলবো, বস তাকে বিভিন্ন রকম ভাবে ডমিনেট করে রাখতো। হুম। এখানে গডেস হ্যাকাটির উপর অনেক রকম স্পেল হয়, ঠিক আছে? এই স্পেলগুলো করতে পারলে কাজ হয়। বাহ। হুম। এবার আর যেমন এমনি কি কি কাজ করা যায় মাদার হ্যাকাটেকে নিয়ে? মাদার হ্যাকাটাকে দিয়ে সমস্ত রকম পজিটিভ স্পেল করা যায়, সমস্ত রকম। সবচেয়ে ভালো যেটা হয়, উনি খুব উইশ পূরণ করতে পারে। গডেস উইশ হ্যাকাটে, পূরণ? হ্যাঁ, গডেস হ্যাকাটের যেমন উইশ পূরণ করার একটা নিয়ম আছে। এটা হয়তো অনেকেই জানে, আবার অনেকে জানেও না। একটা লোহার চাবি লাগে। সেই চাবিটাকে ধরে
হ্যাঁ, গডেস হ্যাকাটের যে মন্ত্রগুলি আছে সেই মন্ত্র উচ্চারণ করে হ্যাকাটের ছবি রেখে হুম। সামনে একটা মোমবাতি জ্বালিয়ে, যদি পারো তো কালো মোমবাতি জ্বালালে বেশি প্রসন্ন। গডেস হ্যাকাটের যে সিম্বল আছে সেই সিম্বলটা যদি ড্র করে তাকে যে উইশ করা যায় যে, হে মাদার হ্যাকাটে, গডেস হ্যাকাটে, আমাকে এই উইশ পূরণ মানে আমার এই উইশ আপনি পূরণ করতে সাহায্য করুন, আমাকে আপনি সাহায্য করুন মা, এবং আমার এই উইশ পূরণ হলে আমি আপনার নাম হয়তো কয়েকজনকে জানাবো, কিংবা হুম। আপনাকে অফার করব হ্যাঁ। কিছু, যেমন কেক অফার করতে পারে কেউ, বাদাম অফার করতে পারে, রেড ওয়াইন অফার করতে পারে, গার্লিক অফার করতে পারে, গার্লিক ব্রেড অফার করতে পারে, হানি অফার করতে পারে, তার যার যার ইচ্ছা, যার যার সামর্থ্য অনুযায়ী আমি এটা আপনাকে অফার করবো। এটা যদি করা যায় তার উইশ কিন্তু পূরণ হয়। যেমন সেন্ট এক্সপিডিয়েট খুব দ্রুত উইশ পূরণ করতে, এটা সবাই জানে সেন্ট এক্সপিডিয়েটের হুম, ব্যাপারটা। হুম। সেন্ট এক্সপিডিয়েট খুব দ্রুত উইশ পূরণ করতে পারে। হ্যাঁ, সেন্ট এক্সপিডিয়েট খুব দ্রুত উইশ পূরণ করতে মানে ওকে। এরকম আমি নিজের ক্ষেত্রেও আমি দেখেছি, কিছু মানুষকে বলেছি যে তার এই বিষয়টা খুব দরকার, ধরো পড়াশোনার ক্ষেত্রে। এবার পড়াশোনা না করলে সেন্ট এক্সপিডিয়েট কী বা করতে পারে? মানে পড়াশোনা এবার করে তার সফলতা স্পেল করে আসছে না। যাচ্ছেন, হ্যাঁ, সে সেখানেও বই পড়তেই নিয়ে বসে না পড়ছেই না, বেচারা। তাহলে কি তাকে করে হাজার আসবে? হাজার জায়গায় নিয়ে গিয়ে ওই চিটিংবাজি করার জন্য তারাপীঠে নিয়ে গিয়ে কবজ দেওয়া যাবে, কিন্তু কার্যকরী তার কিছুই না। হবে না। আর কার্যকরী যখন হবে না, ওই বেচারাই পরে গিয়ে বদনাম করবে যে এই লোকের কাছে কি হয়, কিছুই কাজ হয় না। কিছুই কাজে না। হ্যাঁ। কাজটা তো আগে বুঝতে হবে হ্যাঁ। যে কাজটা এটা হবে, যে কাজটা হবার, ঠিক আছে? পাওনা টাকা আদায়, পাওনা টাকা আদায়ের জন্য যে স্পেলগুলো করা যায় বা যে কাজগুলো করা যায়, সেখানে সময় তো তাকে দিতে হবে পাওনা টাকা ফেরত আনার জন্য, বা হুম। টাকাটা তো আর উড়ে উড়ে চলে আসবে না তার কাছে। সেই মানুষটাকে তো তাকে একটা মানে করতে হবে, অ্যাট্রিবিউশন করতে হবে যাতে সে টাকাটা ফেরত দেয়, হুম। তবেই তো কাজ হবে। কাজগুলো তো তন্ত্র, এই বিষয়গুলো পুরোটা তো অঙ্কের মতন না, একটু হুম। এদিক থেকে ওদিক হলেই ফলাফল শূন্য। একদমই। তাই এই একটু এদিক থেকে ওদিক ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যাচ্ছে বলেই ফলাফল শূন্য আসছে অনেকে। কিন্তু সেই বিষয়টা অঙ্কের মতন করতে হবে যে এইটা এইভাবে হবে। আর তন্ত্রের ফলাফল যে দেবে, আমি কর্মটা করতে পারি, ক্রিয়াটা, আমি তো আর তাকে এলে আশীর্বাদ দেবো না। এখন যদিও মানুষ গলায় মালা পরে আশীর্বাদ দিচ্ছে, কিন্তু এটা কতটা কার্যকরী সেটা বোঝাই যাচ্ছে। আমাকে ধরো কেউ এলো যে আমার বাচ্চা খুব অসুস্থ, কি করা যায়, আমি আমার দিক থেকে সলিউশন দেবো, যে নয় লামা ফেরা হিলিং করি, নয় ভগবান শিবের কিছু ক্রিয়া হয় গোপন গুরুমুখী বিদ্যায়, সেগুলো করি। আপনি নিজে মহামৃত্যুঞ্জয় জপ করুন, আমার তারাপীঠে গিয়ে লক্ষ্যকণ্ঠে মহামৃত্যুঞ্জয় জপ করার কোনো প্রয়োজন পড়ে না, আপনি নিজে ঘরে এটা করতে পারেন। বাবা শিবের এই কয়েকটা বিষয়, বা মা বগলামুখী কিছু বিষয় আমি যেমন শুনেছিলাম, যে বগলামুখী কিছু মন্ত্র, বীজ, এই সবগুলো বীজ তো কেউ উচ্চারণ করতে পারে না হুম, দীক্ষা ছাড়া, হুম, হুম। যতটুকু মন্ত্র সেটা সবাই উচ্চারণ করলে মঙ্গল হয়। এটার জন্য আমাকে কি প্রয়োজন? তুমিই করতে পারবে। তোমার হুম। ঘরে ধরো ভৌতিক সমস্যা কিছু সাময়িক আছে, ধরো হুম। সেটা তোমার হনুমান চালিসা পড়লেই কেটে যাবে, হ্যাঁ। তাহলে তুমি সেটা পড়ো না ভালোভাবে, তোমার হয়ে কেউ কেন খেয়ে দেবে? ও আমার হয়ে খেয়ে দিক, এই একটা মানুষেরও বাজে অভ্যাস, আর এইগুলোই সুযোগ লাগায় কিছু ভণ্ড মানুষ। হুম। কি না, আমি বাড়িতে গিয়ে ওখানে গিয়ে হনুমান চালিসার মহাযজ্ঞ, হ্যাঁ হনুমান চালিসার মহাযজ্ঞ অবশ্যই পণ্ডিতদের দিয়ে করাও, অবশ্যই ভালো কোনো পণ্ডিত সুযোগ্য ব্রাহ্মণ যে একদম সাত্ত্বিকভাবে চলে তাকে দিয়ে হনুমান চালিসার যোগ্য তুমি করাও। হুম, কিন্তু তার মানে এটা না যে তুমি হনুমান চালিসা পড়া বন্ধ করে দিয়ে সেই শুধু হোম করে দিলেই হয়ে যাবে। তোমাকে তো ভগবানের সঙ্গে কানেক্ট হতে হবে, ভগবানের কাছে কিছু চাইতে গেলে, কিছু পেতে গেলে। তুমি সবসময় সংসারের মধ্যে আছো, সংসারের চিন্তা মাথায় রাখছো, সব আমি মানছি, কিন্তু ভগবানকেও তো সময় দাও, হুম। ভগবানের প্রতি তো ভালোবাসা আনো। না, ভগবানের প্রতি ভালোবাসাটা আমাদের সেই জায়গাতেই আটকে গেছে, যতটুকু তুমি আমাকে দেবে ততটুকু আমি তোমাকে দেবো। হে মা কালী, আমার চাকরি হোক, তোমায় কাল মিষ্টি দেবো, এরকম একটা ব্যাপার। না হলে মিষ্টি কোথায় তুমি নিয়ে আসো, আমি কিছু জানি না, এরকম একটা ভগবানের এটা প্রতি। গিয়ে বলে না যে ঠিক আছে তোমাকে আমি দিচ্ছি, তুমি একটু দেখে নিও। হুম, আমরা গুরুদেবদের কাছে যখন, আমি আমার জীবনের ঘটনা, আমি যে ভদ্রলোকের নাম বললাম, আমি শিখতে গেছি, আমায় কিন্তু শিখতে যাওয়ার সময় আমার পকেটে ছিল 300 টাকা। তখন টিকিট ভাড়া খুব সম্ভবত কুচবিহারে কত ছিল, 130-20 এরকম হয়তো ছিল। গিয়ে আমি অতটুকু সময় কিন্তু হেঁটে 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 এরকম ভাবে তাদের বাড়িতে গিয়েছি, সেরকম অবস্থায়। তারপর সে আমাকে বলেছে পরীক্ষা করার জন্য যে এইসব তো শেখা যাবে না বাবা। আমি তো আর তাকে ফোন করে যাইনি, আর তার ব্যানারও ছিল না যে দাদা আপনার কাছে কোর্স করতে যাবো, কত টাকা দেবো, এরকম বিষয় না। বললে হয়তো আমি মারাই পড়ে যেতাম এই সমস্ত ভণ্ডামি করলে। তন্ত্রের আবার কোর্স, ভাবতেও অবাক লাগে। বললো না, তোকে আমি শেখাবো না, তোর আমার দ্বারা হবে না। এমন না, শেখাতেই হবে আপনাকে, একটু দয়া করে আমাকে যদি কিছু বলেন। ঠিক আছে, কালকে তুই মাঠে আয়, মানে উনি মাঠে কাজবাজ করতেন। কোথায় থাকবো, এখন কোথায় থাকবে আমি জানি না। ঠিক আছে, ওই ঘরে যা থেকে যা। থাকলাম, খাবার দাবার সব দিল। বলছে ঠিক আছে কালকে মাঠে চল, গেলাম। দাদু বলতাম, দাদু শেখাবেন কখন? হ্যাঁ শেখাবো, যা না ওই যে মানে কোদাল রাখা আছে, যা একটু মাটি কাট। আমার মতন লোক, আমি স্কুলে যেতাম গাড়ি করে, মানে লাক্সারিয়াস নেই, এটা আমার বাবা কুড়িয়েছে, আমার ক্ষমতা নেই। লাক্সারিয়াস অবস্থা, আমি স্কুলে যেতাম মানে গাড়ি করে। আমি কি জানি, আমি রান্না বান্না কিছুই জানি না থোড়াই, আমাকে বলছে মাটি কাটতে, তাও কাটলাম।
না, কাটছি কাটছি হাত ফাতে এরকম সব হয়ে গেছে, শক্তপোক্ত হয়ে যাচ্ছে। আমার মতন লোক কলকাতার মানুষ আমরা কোথায় কি কাটতে জানি? আমরা তো বদ্ধ কুঁড়ে। 10টায় ঘুম থেকে উঠে কফি খেয়ে 11টায় আবার ঘুমাতে পারলে বেশি বেঁচে যাই। এরকম একটা ব্যাপার। হ্যাঁ? আর শরীরে রোগ ব্যাধি হলেও ডাক্তার। নিজেকে নিজে সারানোর ক্ষমতাও মানুষের এখন কলকাতার মানুষের বেশি নেই। নেই, সময় নেই। সময় নেই। রাত্রিরে চিকেন বিরিয়ানি খাবে তো দুধ খাবে কখনই? তারপর খেলে অ্যাসিড হয়ে যাবে। এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে। তা আমি মাটি ফাটি কেটে এলাম। তাই এবার কিছু বলুন। ঠিক আছে, একটা বগাবগি বলে একটা বিষয় হয় গুরুমুখী বিদ্যায়। হুম? সেটারও অনেক অনেক নিয়ম আছে। বকাবকি এমনি একটু আধটু ভাবে চালানো যায় না। বকাবকি দিয়ে কাটান করা যায়, বকাবকি দিয়ে বশীকরণ করা যায়, বকাবকি দিয়ে বিচ্ছেদ করা যায়, বকাবকি দিয়ে কুজ্ঞান করা যায়। ওই এখন মানুষের মধ্যে একটাই ব্ল্যাক ম্যাজিকের দুটো পন্থা এসে গেছে মনে। দুটোর মধ্যে একটা বেশি আসেনি, এখন এসছে কয়েকজনের হাত ধরে যারা সত্যিই ভালো এই লাইনে, যেমন উইচক্রাফটে যারা পারদর্শী, অনেক ভদ্রমহিলা। হুম, তোমার এখানেও একজন এসেছেন, আমার ভিডিও দেখেছি, খুব সুন্দর। কিছু কিছু মানুষের যে উইচক্রাফট নিয়ে ধারণা, এইগুলো অবশ্যই ভালো। এগুলো সত্যিই হয়, যেমন ডেমোলজি নিয়ে হুম, বা হুম। ডেমনদের দিয়ে। এইটা এখন এসছে এই পডকাস্ট দেখে তোমাদের দৌলতে। এটা আগে ছিল না। না, না, আগে না। ছিল খারাপ মানে কি, আমাকে মনে হয় বান মেরে দিয়েছে। বান সমস্ত রকম বানকে কাটানো যায়, শুধু দু ধরনের বানকে ছাড়া। সমস্ত রকম বানকে কাটানো যায়, দু রকম বানকে ছাড়া। তাই বকাবকি দিয়ে অনেক কিছু করা যায়। ওনাকে বলেছিল যে এইটা নে, আর একটা জিনিস আমি তোকে দেবো। ঠিক আছে? তা কিভাবে দেবো না, তুই এখন বিকেল বেলা আমার সঙ্গে আবার আসবি। আমি বিকেল বেলা গেলাম ওনার সঙ্গে মাঠে, কিসব মাঠের কাজ ছিল, কিছু তোলার ছিল বা কিছু গোছানোর ছিল। দাঁড়িয়ে আছি বলছে যা ওইগুলো তুললাম। তা এই নে, এই ধরনের কিছু বশীকরণের জিনিস হয়, এটা অ্যাপ্লাই করতে পারিস। ঠিক আছে। তারপর আমাকে পরের দিন বলল যে দেখ, তোর আর আমার কাছে কিছু পাওয়ার নেই। আমি জানি তোকে আমি শেখালে কিছু হবে না। কলকাতাতে তোর কোনো উপযুক্ত গুণীন ঘরানার গুরুদেব তুই পাবি, যার কাছে গুরুমুখী বিদ্যা তুই পাবি। আমি ভাবলাম কলকাতাতে সবাই শাস্তি করে, গুরুমুখী বিদ্যা শেখাবে না, বলে দিলেই হয়। হুম, শুধু মুধু নাটক করছে। মনে মনে ভাবলাম না, পেয়েছিলাম তার কথাতে। তার নাম আমি বলবো না, প্রকাশ্যে পেয়েছিলাম। সে সত্যি গুরুমুখী বিদ্যার উপযুক্ত সাধক। সে আমাকে যতটুকু জীবনে উদ্ধার করেছে আমার ঠাকুরের কৃপায় সেরকম কেউ আমাকে করতে পারেনি। যার জন্য আমি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে বড় বড় লেকচার দিতে পারি, নাহলে হু এম আই, আমার কোনো ক্ষমতাই নেই। বাহ! তার উপযুক্ত কৃপা, আমার ঠাকুর মহারাজের অসীম কৃপা তার মধ্যে প্রতিফলিত হয়ে আমাকে সে উদ্ধার করেছে। এই ধরনের বিষয়গুলি, তাহলে হু এম আই? সে আমাকে মানুষ, আমাকে কি করেছে না করে জানি না, আমি কতটা মানুষ হয়েছি জানি না, কিন্তু মানুষ আমাকে এসে বলে আপনি মানুষ হয়েছেন। সে আমাকে মানুষ তৈরি করেছে। যে মানুষের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সেই পদ্ধতিগুলো তার কাছে আমি শিখেছি। আর তার হুম, বিহেভিয়ার দেখে শিখেছি। সে কাউকে এরকম তেলিয়েও চলতো না। "এ দাদা চলুন, তারাপীঠে, ও দাদা কখন আসছেন?" এই সমস্ত তার মধ্যে কোনোদিন আমি দেখিনি। সে প্রকৃত অর্থে সাধক, প্রকৃত মানুষ। তার মানে এটাও নয় প্রত্যেকদিন রাত্রিবেলা মদ খায়, ভাং খায়। কোনো নেশা ভাং তার মধ্যে নেই, যেটা আমার মধ্যেও নেই। আমি তো এমনি মানে পিওর ভেজিটেরিয়ান লোক, মাছ মাংসও কিছু খাই না। ঠিক আছে? এই বিষয়গুলো। তাই ওই যে বললাম, খাদ্য থেকে আমাদের মধ্যে কিন্তু গুণ প্রতিফলিত হয়। আমরা কি খাচ্ছি তার উপর আমাদের গুণ প্রতিফলিত হয়। বাহ! হ্যাঁ, তা বলে যাদের খাওয়ার দরকার আছে আমিষ, তাদের খাওয়ার দরকার আছে মাংস, তারা খেতে পারে। যেমন আর্মি, তাকে আপনি কত ভেজিটেরিয়ান করবেন? তাও তাদের মধ্যেও ভেজিটেরিয়ান অবশ্যই আছে, আছে, আছে। নেই কম বলব না। বেশি। যার যেটা দরকার। হুম, হুম। তুমি সারাদিন ল্যাপটপ চালাও, তোমার মাংস কোন কাজে লাগে হে? তুমি সারাদিন বসে কম্পিউটার চালাও, তোমার মাংস কোন কাজে লাগে? তুমি খামোখাই একটা জীব হিংসা কেন করবে? খামোখাই মেরে খেয়ে নেবে। টেস্টের জন্য। টেস্ট। টেস্টের নিজের জন্যই তো স্বাদের খাওয়া। জন্য তুমি কাউকে মেরে দিচ্ছ। এরকম একটা ব্যাপার। হুম, তাই এইরকম তাকে আমি বললাম যে লামাফেরে হিলিং আমি করব। হুম। ১ সপ্তাহ হিলিং করতে হয়। খুব ন্যূনতম অবস্থায়। আশা রাখছি ঠিক হয়ে যাবে ১ সপ্তাহ পর। মানে ১ সপ্তাহের মধ্যে সুস্থ হতে শুরু করবে। তা সর্বপ্রথম আগে গুরুমুখী বিদ্যায় কাটান। যেটা কাটানে তবেই লামাফেরা কার্যকরী সেই ক্ষেত্রে হবে। না হলে অতটাও প্রভাবশালী হবে না। হতো। লামাফেরা তো ছোট জিনিস নয়। না। হতো। কিন্তু অতটাও নয়। একটু দীর্ঘায়িত হতো। ওই বিষয়টা যত দীর্ঘায়িত হবে মেয়েটা তত ভুগবে না? আপনি বাস্তু দেখেন? হ্যাঁ, বাস্তু দেখি। বাস্তুতে আমি প্রথমত গিয়ে যে বাস্তুর দিক বিচার করে যেমন হ্যাঁ, হ্যাঁ। বাস্তুবিদরা, আমি ওসব জানি না। আমি এমনি অজ্ঞ লোক এসব ব্যাপারে। আমি বাস্তুকে গিয়ে গণনা করে দেখি। সর্বপ্রথম বাস্তু আমার কাছে বা যেটা আমরা শুনে থাকি যে ঈশান কোণে বাথরুম হওয়া উচিত না। উচিত না, অবশ্যই হুম, উচিত না। তো এইগুলো কি আপনি দেখেন? এগুলো দেখি। ওই যে বললাম, আমার দেখার প্রসেসটা একটু আলাদা সবার থেকে। একটু, একটু করে হ্যাঁ, বলুন তো বলছি। তাহলে। আমার দেখার প্রসেসটা হচ্ছে আমি সেই বাড়িতে গেলাম, হুম, বা সেই বাড়িতে যদি যাওয়া সম্ভব না হয়, সেই বাড়ির ধুলো-ফুলো কিছু নিয়ে আসলো আমার কাছে। হুম, সেভাবে তাকে গণনা করে দেখা হয়। গণনাতেই পাওয়া যায় যে তার এই দিকে এই সমস্যাটা থাকতে পারে। বা এই দিকের সমস্যার কারণেই তার এটা হচ্ছে। তখন যেমন বাস্তু বিষয়ে একটা ঘটনা আমি তোমাকে বলতে চাই। সেটা হলো
সেই ঘটনাটা আমাদের বর্ধমানেতে, বর্ধমানে পাণ্ডুগ্রাম বলে একটা জায়গা আছে, জানো? পাণ্ডুগ্রামে, পাণ্ডুগ্রামেতে একটা বাস্তুতে ভাড় চালান করা হয়েছিল। ভাড় চালান বলতে বাস্তুকেও ভাড়া যায়, এটা অনেকের জানার বাইরে। যারা প্রথমবার গুরুমুখী শুনছি বিদ্যায়, ভার চালান। সাধক সাধিকা, তারাই এই বিষয়গুলো জানে। বাস্তুকেও ভাড়া যায়, যেমন শরীরকে ভাড়ার কথা বলেন না, যেমন ছোটবেলায় দেখবে তোমার কোথাও কেটে কুটে গেলে মা বলতো ওই রক্ত একটু থুতু দিয়ে ফেলে দে। এই বিষয়গুলো কিন্তু সত্যি হতো, এই বিষয়গুলো সত্যিই হতো, কিন্তু আমরা মানতে চাইতাম না। আমরা মানতে চাইতাম না কেন বলো তো? আমরা, যে ব্যক্তি কম মানে রিক্সা চালায়, সে যদি ঝাড়ফুঁক করে, আমরা কেউ মানি না। যে হাতে 5টা আঙুলে 5টা আংটি পুড়িয়ে দেবে আমাকে, আমি তাকে মানবো না, তোমায় মানবো। এটাই তো আমাদের সবচেয়ে বড় একটা নিম্নগামী মানসিকতা। আমরা জ্ঞানটাকে প্রাধান্য দিই না, আমরা প্রাধান্য দিই গেট আপকে। এই গেট আপকে প্রাধান্য দিতে গিয়ে আমরা নিজের বিপদ নিজে ডেকে আনি। এই বাস্তুকেও ভাড়া যায়। বাস্তুকে ভাড়লে সেই ব্যক্তি যার নামে বাস্তু, সে যদি জীবিত থাকে তার অনেক ক্ষয়ক্ষতি হবে, সে যদি জীবিত না থাকে তার বাড়ির যত ফ্যামিলি মেম্বার তার অনেক ক্ষয়ক্ষতি হবে। যেমন সর্বপ্রথম ক্ষয়ক্ষতি হবে তার অ্যাক্সিডেন্ট হতে থাকে, বারংবার অ্যাক্সিডেন্ট হবে, মরে যাবে না, মারা পড়বে না, পায়ে আঘাত হবে, হাতে আঘাত হবে, মাথায় আঘাত হবে, বারংবার হবে, রক্তপাত ঘটবে, বাড়িতে বিভিন্ন রকমভাবে কোনো মানে হঠাৎ করে কোনো জায়গায় কোনো মানে ভৌতিক এন্টিটি থাকলে যেমন হয় আবাজ হওয়া, এরকম হতে পারে। কখনো কোনো জায়গায় বাস্তুর বিভিন্ন জায়গাতে এরকম ফেটে ফুটে যাবে, ফাটার বিষয় না, নতুন বাড়ি ভেড়ে দিলে হয়, ভাড়া যায় বাস্তুকে। এই বাস্তু ভার কাটানোর জন্য অনেক রকম বিদ্যা আছে। এই যেমন শান বিদ্যা বলে এক ধরনের গুরুমুখী বিদ্যা হয়, শান শান বিদ্যা, বিদ্যা। তালবে সহায়িকা দন্তের না, শান বিদ্যা, এই বিদ্যার উপর কাটানো হয়। তারপর সুদর্শন চক্র কাটানো বলে এক ধরনের কাটানো হয়। ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র অনুযায়ী সেই কাটান করা হয়। সুদর্শন চক্রের মতন করে কিছু কাটান করা যায়। এগুলো সব গুরুমুখী বিদ্যা, এগুলো সব গুরুমুখী বিদ্যা। এগুলো কোনো রকম, এইগুলো মন্ত্র সিদ্ধ করতে গেলে লক্ষ লক্ষ জপ দরকার নেই, হোম করার প্রয়োজন নেই। কারোর বাড়িতে গিয়ে বা বাড়িতে না গিয়েও দূর থেকে সেই সুদর্শন চক্র মন্ত্র, যে যার কাছে সেই শক্তি আছে, গুরুমুখী বিদ্যার শক্তিটা কিভাবে আসে জানো তো? গুরুমুখী বিদ্যার শক্তিটা আসে গুরুর কৃপায়। যে গুরুদেব মাথায় হাত দিয়ে কিছু আদেশ উপদেশ করে, হ্যাঁ। যে আমি তোমাকে আজ থেকে এই মন্ত্রের অধিকার দিলাম, তুমি মন্ত্রটা ক্রিয়া করতে পারো। এবং আমি এই আদেশ দেওয়ার, সে এটাও বলেছে, সে যদি এরকম ভণ্ডামি করতে থাকে, লোকের থেকে চিটিংবাজি করে, আমাকে জানানোর বা জানার কোনো প্রয়োজন নেই, সেই মন্ত্র এমনিই নষ্ট হয়ে যাবে, তার ভেতর থেকে নষ্ট হবে। আর যে গুরুমুখী বিদ্যার মধ্যে আসে না, যে গুরু বলে কাউকে মানে, যে এটা আমার গুরুমুখী বিদ্যার গুরুদেব, সেই গুরুদেবের উপরে যারা গুরুদেব ছিল, মানে আমার যারা দাদা গুরু, ধরো আমি আমার কথা বলছি, আমার যারা দাদা গুরু, তারা তো হয়তো অনেকে স্থূলে নেই, মানে জীবিত নেই বা স্থূলে নেই, তাদের কিন্তু একটা অদৃশ্য আশীর্বাদ বা অদৃশ্য অভিশাপ সেই সাধকের উপর ক্রিয়া করে, যেহেতু সেই বিদ্যাগুলি তাদের থেকে পাওয়া। গুরুমুখী বিদ্যার যে কোনো বিদ্যা কোনো বইতে পাওয়া যায় না, কোনো শাস্ত্রে পাওয়া যায় না, ঠিক আছে? যেমন একটা কথা আমি স্বাভাবিকভাবে বলি, মা তারার বীজ অনেকেই জানে, এটা সব বইতেও একই রকম পাওয়া যায়, তাই কিনা? সুদর্শন কাটানের যেটা, যারা আমার পডকাস্ট শুনবে তারা অনেকেই সাধক ব্যক্তি, গুরুমুখী বিদ্যা অনেক মানুষ আছে, ওরকম ভাবলে চলবে না আমি সব জানি বাকি কেউ কিচ্ছু জানে না। গুরুমুখী বিদ্যা আছে, তাদের কাছে যে বিষয়টা আছে আমার কাছে হয়তো সেটা নেই, আমার কাছে যেটা আছে সেটা হয়তো তার কাছে নেই। সুদর্শন চক্রেরই মন্ত্র কিন্তু একটু এদিক ওদিক, 19-20 বা দোহাইগুলো, এই যে এখন দোহাই থাকে, যেমন হারেজি চণ্ডীর দোহাই, দোহাই কামড় কর, সুদর্শন চক্রের দোহাই তো ম্যাক্সিমামটা ভগবান কৃষ্ণের দোহাই থাকে। এই যে দোহাইগুলো থাকে, এবং এমন বড় বড় দোহাই আছে যে দোহাইগুলোর নাম শুনেই মানুষ অবাক হয়ে যাবে, এই ধরনের দোহাই হয়। এক ফেসা মন্ত্র বা যে ধরনের বিদ্যাগুলো পাওয়া যায় প্রাচীন গুরু, মানে গুরুদেবদের কাছে, গুরুদের কাছে, এই এক ফেসা মন্ত্রগুলো, এগুলো কিন্তু দেবদেবীকে গাল মন্ত্র করে দেওয়া, দেবদেবীকে গাল মন্দ করে দেওয়া। যেমন একটা দোহাইয়ের মন্ত্র সবসময় সময় তো বলা উচিত না, তাও আমি বলছি, আমার এই মন্ত্র নড়ে চড়ে মহাদেবের জটা ছিঁড়ে মহাদেবীর জনির উপর পড়ে, এইরকম ধরনের দোহাই হয়, এইরকম ধরনেরও দোহাই হয়, ঠিক আছে? এই রকম ধরনের দোহাই হয়, এই ধরনের দোহাই বিদ্যাগুলো যেমন, এবার যদি সাধারণ মানুষ এই ধরনের দোহাই পেয়ে গিয়ে আওড়ানো শুরু করে দেয়, তাহলে সেখানে কি হবে? অভিশাপ পড়বে অবশ্যই। একদমই, আপনি মানে আশীর্বাদ নেই তো, তার আশীর্বাদ নেই, দেখো কথা হচ্ছে আশীর্বাদও অবশ্যই, এবং তার সঙ্গে ভগবানের কৃপা। তোমার সঙ্গে রাস্তায় দেখানো দুটো ছেলে তোমাকে এই শালা কোথায় যাচ্ছিস, কি রে খেলি না, এটা বলতে পারে, তা বলে আশেপাশে পাকশাল স্টেশনে যাচ্ছ, কেউ যদি বলে এই শালা কেমন আছিস, তোমার কেমন লাগবে? মনে হবে না হাতটা চালিয়ে দিলুম না? তোমার সঙ্গে তো সে কানেক্টেড না, যে ভগবানের সঙ্গে কানেক্টেড, সেই ভগবানকে গালমন্দ করে বামদেব তার আমাকে তুই দেখারই করতো, তা বলে আমি দিয়ে করবো?
এমন আছাড় মারবে না। করছে তো, মা তুই খাবি না, তারা বেরিয়ে গিয়ে হুম হুম করে চিৎকার করছে, মদ ফদ খেয়ে নাচানাচি করছে, যেন কি একটা সার্কাস চলছে। সবাই বামদে, সবাই তো হবে না। সবাই বামদে। যেটা উনি করেছে, ওনাকে অনুকরণ করো না, অনুসরণ করো। ভগবানকে অনুসরণ করা যায়, ভগবানকে অনুকরণ করা যায়। ভগবান গোপিনীদের নিয়ে রাসলীলা করেছে, তুমিও কলকাতাদের নিয়ে বাড়ি ঢুকে বলছো আমি রাসলীলা করছি, এটা নোংরামি। ভগবানের যেটা সেটা লীলা, লীলা বুঝতে হবে। ভগবানের লীলাকে তুমি অনুসরণ করো, নট অনুকরণ। অনুকরণ করতে যেও না। যেমন গুরুদেব যেটা বলে সেটাকে অনুসরণ করো, গুরুদেব কি করে সেটাকে অনুকরণ করো না। হ্যাঁ, তবে গুরুদেবের কিছু গুণ শিষ্যের মধ্যে হয়, যেমন ওই জন্যই প্রকৃত ভালো মানুষকে গুরু করা উচিত। যে নিজেই মাতাল চাতাল তাকে গুরু করে দিয়েছে, তো মাতাল চাতালই তৈরি হবে। এই জন্যই ভার বিদ্যা যখনই কাটান করা হয় না, তখন অনেক কিছু নিয়ম মেনটেন করতে হয় সাধককে। যে কাটান করে, যেমন কিছু কিছু নির্দেশ থাকে, কিছু কিছু খাওয়া যাবে না সেই সময়, এমনকি সেই কাটানটুকু যতটুকু টাইম হবে তখন তাকে জলও গ্রহণ করতে নেই পুরো দিনটা, সেই অনুযায়ী তাকে কাটান করতে হয়। এই ধরনের গুলো স্যাক্রিফাইস করেই কিন্তু কাজটা হয়। করেছিলাম আমি কাটান, ওকে, কাজ হয়েছিল। কাজ হয়েছে। হ্যাঁ, বাহ। আমার কাছে প্রমাণও আছে কাজ হওয়ার। কাজ হওয়ার পরে মানে প্রমাণটা কি, তার যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছিল সেগুলো বন্ধ হয়েছে, আর্থিক যে জায়গাটা ছিল সেগুলো বন্ধ হয়েছে। এবার এই সমস্তগুলো কাজ করতে গেলে ওই যে বললাম যে পরিপূর্ণভাবে এই কাজগুলো যদি কেউ করতে চায় তাকে অবশ্যই ভালো মানুষ হতে হয়। আগে আমার একজন গুরুদেব, যে যার কথা আমি বলছিলাম, উনি বলতেন গুণীন সে যে গুণের অধিকারী। আমি গুণীন নই, আমার গুরুদেব আমাকে বলেননি যে তুমি গুণীন। গুণীন সেই যে গুণের অধিকারী, যার কাছে গুণ আছে সে গুণী, তারপর গুণীন। এমনি একটু আধটু নামের পাশে এইসব বসিয়ে দিয়ে এইসব শাস্তি উপাধির মতন হয়ে গেছে এখন। শাস্তি তো উপাধির মতন না, হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যারা বাস্তু নিয়ে কাজ করছে, স্পেশালাইজেশন করছে, হুম হুম। তারা কি ঠিক না তারা ভুল? না, তারা ঠিক, তাদের দিক থেকে তারা ঠিক। তাদের দিক দিয়ে তারা তারা ঠিক। তারা যেগুলো মেপে চোপে দেখুন, এবার ঠিক ভুলের বিষয়টা দেখতে গেলে এইরকম ভাবতে হবে যে যে যেই লাইনেই কাজ করছে, সবাইকে আমি বলবো না যে গুরুমুখী বিদ্যা বাইরে যারা আছে সবাই ভুল। যারা যেই লাইনে কাজ করছে তারা সেটাই করুক না। আমি অঘরী, আমি শাস্তি, আমি পুরোহিত, আমি জ্যোতিষী, এই বিষয়টাই ভুল। আমি তোমাকে একটু আগে পডকাস্ট করলাম, আমি কিন্তু জ্যোতিষটা তো বুঝি না, কিন্তু এরা বোঝে না এমন কিছু নেই। কয়েকটা মানুষ, এরা সব বোঝে। এরা জ্যোতিষী, এরা অঘরী, এরা কাপালিক, এরা আবার ঠাকুর মশাই, লোকের বাড়ি পুজো করতে যায়। এরা প্যান্ডেলে পুজো করতে যাচ্ছে অঘরী, কোনো বাবার জন্মে কেউ শুনেছে? এখন দেখছি আমরা একাধারে এরা সব। পারলে পিএম পদ থেকে বাদ দেয় না, ওটা ওটা হয়ে যেতে পারে, চাইলে বেঁচে যাই। কাউকে বদনাম করো না, এটা ভেবে দেখো। আর মানুষও এমন মাথা মোটা হয়ে গেছে যে কে গোল্ড মেডেলিস্ট তার কাছে, ও গোল্ড মেডেলিস্ট তোমায় পড়িয়ে দেবে গোল্ড মেডেল যাওয়ার পর। গোল্ড মেডেলিস্ট উপাধি কিনতে পাওয়া যাচ্ছে, গোল্ড মেডেলিস্ট উপাধি কিনতে পাওয়া যাচ্ছে। 10,000 টাকা তুমি আমাকে দাও, আমি তোমায় গোল্ড মেডেলিস্ট দিয়ে দেবো। আমার জানাশোনা ইনস্টিটিউশন আছে ভালো মন্দ। হ্যাঁ, হ্যাঁ, তুমি 10,000 টাকা আমাকে, 20,000 টাকা দাও, তোমাকে গোল্ড মেডেলিস্ট দিয়ে দেবো। 10,000 টাকা তুমি কম বললাম, শুনে উনি গালাগালি দেবে, 10,000 টাকা কেন বলেছিস, 20,000 টাকা কেন, একটা ব্যাপার। 20,000 টাকা দিয়ে তোমার গোল্ড মেডেলিস্ট পড়িয়ে দেবে। ও পড়ে এসে ব্যানায় লিখেছে গোল্ড মেডেলিস্ট, তুমি ছুটে ছুটে গেছো তার কাছে। কিনে যেটা আনা যায় সেটা উপাধি আর প্রথম কথা এই ধরনের বিদ্যাটা কোনোভাবেই কোনো ইনস্টিটিউশন দিতে পারবে না। না। এটা গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা, এটা গুরুই। গুরু যেটা কৃপা করে দেবে সেটা তুমি পেলে সেটা অনেক বড় পাওয়া। আর মানুষ তোমাকে যে সার্টিফিকেটটা দেবে তার চেয়ে বড় সার্টিফিকেট কিছু নেই। তোমায় যদি তোমার পডকাস্ট যেমন ভালো, আমি দেখি অনেক মানুষ দেখে, তোমাকে সম্মানের নজরে দেখে, এটা একটা তোমার পাওয়া, পরম প্রাপ্তি ঈশ্বরের কৃপায়। ঠিক আছে, এবার অনেক পডকাস্ট লাইনে আমার জানা নেই, আমি যতটুকু শুনেছি অনেক আছে চ্যানেল অনেক রকম টাকা পয়সা দিয়ে করে, সেটা কি পাওয়া? সেটা তো কেনা। কোনো কিছু কিনে পাওয়া আর কোনো কিছু করে পাওয়া দুটো এক নয়। করে পাওয়াটাই কৃপা, আর কিনে পাওয়াটা কৃপা নয়। কথায় কথায় রেখে না, আমি তারা মায়ের আশীর্বাদ ধন্য, আমি বাবা শিবের আশীর্বাদ ধন্য, তারা মায়ের সঙ্গে ফোনে ফোনে কথা বলি, এরকম একটা ব্যাপার। তা এই ধরনের প্রবণতা যাদের মধ্যে আছে, এরা কি করে সাধক হয়ে যায়? আমি নিজের চোখে দেখেছি, তারাপীঠে গিয়ে অনেক মানুষকে দেখেছি 50,000 দিচ্ছে, 1,00,000 দিচ্ছে, আর মানুষ এত মাথা মোটা বলা ভুল, এদেরকে মাথাটা ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার 1,00,000 টাকা যদি চায়, আমি বললাম 1,00,000 টাকা দিয়ে ওকে না দিয়ে আমাকে না দিয়ে 1,00,000 টাকা তোমাকে জোগাড় আছে? বলছে না, কিছু কিছু দিন লাগবে জোগাড় করতে। কিছু কিছু দিনে জোগাড় করে জামাইকে 1,00,000 টাকা দিয়ে একটা অটো ফটো কিছু কিনে দাও, দেখবে ওই জামাই খুশি হয়ে তোমার মেয়েকে বিয়ে করে নিয়েছে। এর কাছে যাওয়ার, আমার কাছে যাওয়ার কি দরকার ছিল? তাই কি না? আমি যে কাজটা করাতে গেছি সমস্যা থেকে বাঁচার জন্য, গিয়ে যদি সমস্যায় পড়ি আমি কেনই বা গেলাম? আমরা একেবারেই শেষের দিকে আছি। তো লাস্টে আপনার কাছ দিয়ে কি পেয়ে শেষ হবে আজকে পডকাস্ট? দেখুন, পডকাস্টটা শেষ হবে, আমি আর একটা ঘটনা আপনাদের জানাবো। সেটা হলো কিছুটা
ওই নেক্রোম্যান্সি রিলেটেড, যেহেতু আমি নেক্রোম্যান্সির সঙ্গে জড়িত আছি। হ্যাঁ। হ্যাঁ, নেক্রোম্যান্সি আমি করি। হ্যাঁ, সেই ব্যাপারটা রিলেটেড। এবং এই যে আমাদের মধ্যে যে এই বিষয়টা আছে না, যে কেউ কিছু করলে বান হুম, মারা, এই বান মারাটা সব ক্ষেত্রে হয় না। হুম, অনেক কিছু কুজ্ঞান হয়। আর বান মারলেই ভয়ের কিছু নেই, ম্যাক্সিমাম বান কাটানো যায়, হুম। ম্যাক্সিমাম মৃত্যুবানও কাটানো যায়। কে বলেছে সময় কাটানো যায় হিসাবে না? না, সময় হিসাবে কিন্তু কতটুকু দেখুন সময় লাস্টে কেউ যে দেবে? এসে তখন তার কাটানো কাটানো সম্ভব সম্ভব নয়। না। এবার লাস্ট স্টেজেও যদি আসে, সেই সাধকের শক্তির উপর ডিপেন্ড করে কিন্তু কাটান, যে সাধক কাটানটা করবে। জীবন মৃত্যুর একটা দোলাচলের মধ্যে একটা রুগীকে ফিরিয়ে আনতে গেলে সেই সাধককে সেই জায়গাগুলো ঘুরে ঘুরে আসতে হয়, যে সেই সেই জায়গাগুলো ঘুরে এসছে। হুম, প্রকৃতপক্ষে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে, সে সাধকটা কতটা সৎ, সে আদপেও সাধক কিনা। হুম, সাধক যে হবে ঈশ্বরের উপর ডিপেন্ডেন্ট। সে ঠিক। থোড়াই হাতে পাথর পাথর পড়বে, আমি পাথর পাথরকে ছোট করছি না, যার দরকার তার মানে সে পড়বে। যে প্রকৃত সাধক সে তো ঈশ্বরের আন্ডারে, গ্রহ তো আর মা কালীর আন্ডারে তো গ্রহের হুম, আন্ডারে তো মা কালী নয়। না। তাহলে আমি যদি মা কালীর সঙ্গে বা শিবের সঙ্গে যে কানেক্টেড সাধক, সে হাতে থোড়াই পাথর পড়বে, সে হাতে থোড়াই হুম, রত্ন পড়বে। তাকে গ্রহকে তুষিয়ে কেন চলবে? সে তো মাকে তুষিয়ে চললে গ্রহ এমনিই তার সহচর্যে, আর যেটা হবার সেটা তো হবেই, যেটা হবার সেটা তো হবেই। এবারে এই নেক্রোম্যান্সির ব্যাপারটা নিয়ে আমি যেটা বলি, যে যে কোনো অবস্থায় এই নেক্রোম্যান্সি কিন্তু দেখতে গেলে প্রকৃতপক্ষে ডেড কানেকশন, মৃতদেহকে মানে মৃতদেহের আত্মাকে কানেক্ট করা। ঠিক আছে, এটা চারটিখানি বিষয় না। নেক্রোম্যান্সি বিভিন্ন বিভিন্ন রকম যে ক্রিয়াকলাপগুলো আমি যেগুলো করে থাকি, ম্যাক্সিমামটা মর্গে, যেখানে নেগেটিভ এন্টিটি বিষয়টা থাকে, পজিটিভ কিছু এন্টিটি থাকতেও পারে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। তাদেরকে কানেক্ট করে কিছু কাজ করানো। যেমন আমি এই কাটান যে বিষয়টা যেটা বলছি, যে একজন ব্যক্তি বেহালা থেকে ছিল, তার সর্ব অঙ্গে মানে বিভিন্ন জায়গাতে কালো কালো ছোপ ছোপ পড়ে যাওয়া, একদম মানে ডোরা কাটা কালো দাগ পড়া, এগুলো তার মধ্যে ছিল, শরীরের মধ্যে ছিল। তা এই শরীরের মধ্যেই থাকার কারণটা কিন্তু একটাই, তাকে কিন্তু কেউ কালা জাদু করেছে। এই কালা জাদুটা কিন্তু হয়েছে সম্পূর্ণ রকমভাবে দড়ি চালান, অপঘাতে মনে যে গলায় দড়ি দড়ি, হুম, সেই দড়ি গিয়ে কিন্তু চালান করেছিল তার উপরে। সে বারংবার কিছু হলে পান থেকে শুরু করে, এই খাবার নুন হয়নি আমি গলায় দড়ি দেবো, এহ, এই বাথরুমের কাছে জল পড়েনি আমি গলায় দড়ি দেবো। এই মানে বিষয়টা, হ্যাঁ, সেই স্পিডটা তাকে করাচ্ছে, সেই সত্যি শক্তিটা তাকে এরকম হয়? করাচ্ছে, অবশ্যই হয়। মানে এটা তো প্রচন্ড প্রভাব পড়ে গেছে তার প্রচন্ড উপরে। প্রভাব পড়ে গেছে। এবার সেই শক্তিটাকে বের করতে গেলে তোমাকে সেই শক্তি মানে শক্তি কাটানোর উপযুক্ত সাধক হতে হবে, তোমার কাছে সেই ধরনের শক্তি থাকতে হবে, তবেই কিনা গিয়ে তুমি কাটতে পারবে। আমি কাটান করেছিলাম, হুম, এবং সেখানে নেক্রোম্যান্সি অনুযায়ী কিছু স্পেল জার হয়, স্পিড দিয়ে সেই স্পেল জারগুলো তাকে দিয়েছিলাম। এটা তো অবশ্যই ওয়েস্টার্নের মধ্যে পড়ে যাচ্ছে নেক্রোম্যান্সি অনেকটাই। হুম, হুম, সেই স্পেল জার তাকে দিয়েছিলাম ঘরে রাখার জন্য। এবং সে কবচ টবচ করে একটা ধারণ করতে পারবে না, কেন, মহিলা মানে খুব হুম, বেশি বয়স না, 40-45 বছর বয়স, অফিস করে, কবচ টবচ পড়লে তার হয়তো কোনো রকম ব্যাপার আছে, কেউ দেখতে পেলে। মানুষের এখন এটাই ব্যাপার যে ভগবানের প্রতি এমনি কবচ টবচে আস্থা উঠে গেছে। ভগবানের যে দেওয়া বিদ্যাতন্ত্র, তার যে তৈরি কবচ, সে আস্তে উঠে গেছে, কিন্তু পাথর পড়লে কজন দেখবে বুক ফুলিয়ে ফুলিয়ে পাথর পরে ঘুরে বেড়াচ্ছে, হাতে পাথর পরে নিয়েছে, গলায় চেন পরে নিয়েছে। মানে ঈশ্বরের থেকে যত দূরে গিয়ে অন্য কিছুর উপর আস্থা রাখা যায়, সেটা এখন মানুষের মধ্যে সবচেয়ে বড় একটা প্রভাব। কেন? ভগবান আমাদের কর্ম অনুযায়ী ফল দেয়, অন্য কিছু আমাদের কর্ম অনুযায়ী ফল দেয় না। হুম। অন্য কিছু তোমাকে ফলাফল কেন দেয়? তার দলে আনার জন্য, ভগবানের দলে আনার জন্য। তোমার থোড়াই বয়ে গেছে, আমি তোকে সৃষ্টি করছি, তুই আমার কি তুই দলে আমার থাকবি? কি দলে থাকবি? আমারই তো সৃষ্টি তুই। হ্যাঁ, তুমি একটা পাপী লোক, মানে তোমার দিয়ে বলছি, না, 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 উদাহরণস্বরূপ বলছি, তুমি একটা পাপী আমরা লোক। কোনো না কোনো জায়গা থেকে পাপি। হ্যাঁ, কোনো না কোনো জায়গা থেকে আমরা সবাই পাপী। একদমই। আমরা একটা পাপী লোক। আমি গিয়ে প্রত্যেক দিন রামচরিত মানস পাঠ করছি আর প্রার্থনা করছি, হে ভগবান রাম, হে ভগবান আমার চাকরি হয়ে যাক, চাকরি হয়ে যাক। ভগবান রাম তোমায় চাকরি দেবে, তোমার ফলাফল অনুযায়ী তোমায় কর্ম দেবে। কিন্তু ঠিক তেমন ভাবে আমরা যদি কোনো খারাপ শক্তির কাছে চলে যাই, বা কোনো অপশক্তির কাছে গিয়ে কোনো কিছু চাই, তাহলে সেটা হু হু করে হবে, সেটা হু হু করে হবে। তার কারণ তার দলে লোক আনার দরকার আছে, ভগবানের নেই। তাই আমরা ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এই ব্যাপারটাই আমাদের মধ্যে খুব হুম। খারাপ। আরে আমরা যেটা করেছি তার ফল, আমার পাপ করেছি রাশি রাশি ভুগবে কি মা মাসি? পাপ আমি করেছি, পাপ তো আমাকেই ছাড়বে না। যেই পাপ করেছো, যার থেকে যত ঝেড়ে খেয়েছো, সবার ফল হবে। কে সুখে আছে? এক একজন মানুষ যত যত টাকায় কাজ করে, হুম, অত টাকা ভাবতে বলতে গেলে আমার ভয় লাগে। যত যত টাকা তারা উপার্জন করে, কাজ করে আমাদের লাইনে হুম, শুধুমাত্র, হাঁটতে পারে না বেচারা, গাড়ি করে যায়। পাঁচশো স্ট্যান্ড থেকে তোমার বাড়ি অব্দি হাঁটতে পারবে না, হয়তো দুবার ধরে তাকে ঠেলে ঠেলে আনতে হবে। যত টাকা ইনকাম করে তত টাকা পাপে চলে গেছে, মদ খেয়ে নিয়েছে বেচারা। যোগ কোথায় তার শরীরে? আমি কিন্তু নিয়মিত যোগাসন করি ঠাকুরের কৃপায়।
যোগের অনেক কিছু আমি ফলো করি, সূর্য নমস্কার এগুলো আমি প্র্যাকটিস করি, সাত্বিক খাবার যতটুকু পাই খাওয়ার চেষ্টা করি, সৎভাবে চলি, নাম জপ করি ভগবানের। এইগুলো তো পজিটিভিটি। একটা মানুষকে তুমি বিচার করো, হুইল চেয়ারে যাওয়াটা একটা অর্থ দিয়ে হুইল চেয়ার কিনতে হয়, তাহলে তুমি যদি হুইল চেয়ারে ঘুরে বেড়াও, তোমার কি এটা ডিগনিটি যে আমি দেখো হুইল চেয়ারে ঘুরছি, তুমি হেঁটে ঘুরছো? এরকম কি হতে পারে? হতে পারে না নিশ্চয়ই। না না। হেঁটে ঘোরাটাই তোমার একটা পসিবল মানে পার্সোনালিটি। হ্যাঁ। ঠিক তেমন এটাই, যে তুমি এটা কেন ভাবছো, এইভাবে কেন দেখছো যে ওই বেচারা প্রত্যেকদিন গাড়ি করে যায়, এসি রুমে ছাড়া থাকতে পারে না, বাইরে বেরোলে কুকুরের মতন হাঁপায় কিছু মানুষ, সিঁড়ি থেকে নামতে গেলে হা হা করে হাঁপাচ্ছে, এত বড় ভুঁড়ি হয়ে গেছে কালো টাকা খেয়ে খেয়ে। সেই ব্যক্তি, সেটা কোনো পার্সোনালিটি নয়, সেটা তার অপদার্থতা। আমি যার কাছে গেছি কলকাতায়, সে সাইকেল চালিয়ে এ মাথা থেকে সে মাথা চলে যাবে, হেঁটে হেঁটে যেই লোক এক জায়গা থেকে একটা স্টেশন চলে যাচ্ছে, শিয়ালদা স্টেশন থেকে শুরু করে হাঁটলে তোমার বড় বাজার অব্দি হেঁটে যায়, সেই রকম ব্যক্তি তারা। কলকাতায় কুচবিহারের জায়গায় শিখেছি, সে তো মানে আমার থেকে বেশি ইয়াং দেখে মনে হবে, 60 বছরের বয়স্ক লোক। আমার তোমার মতন 3-4টে যুবক ছেলেকে ছুঁড়ে ফেলে দিতে পারে, এটা তার পার্সোনালিটি। কিন্তু এইগুলো পার্সোনালিটি নয়, যে আমি মদ ছাড়া রাত্রিরে চলে না, আমার ঘুম হয় না, এটা আমার পার্সোনালিটি। তুই ঘুমাতে পারিস না, তুই সেটা বল, তোর অনিদ্রাজনিত রোগ আছে, মদ খেয়ে তোর ঘুম আসে। আমরা হচ্ছে কি কোনো না কোনো জায়গা থেকে দেখতে গেলে কিন্তু পরাধীন, এটা বিচার করবে। এই পরাধীনতাটা কিভাবে, যে তোমাকে কেউ আনন্দ দিতে পারে, এটা সবচেয়ে বড় পরাধীনতা, কারণ তুমি নিজে নিজে আনন্দ পেতে পারো না। আর নিজে নিজে কিছু ব্যক্তি বিশেষ বলে যে আমি নিজেই খুব আনন্দে আছি, কিভাবে আছি দাদা, না আমি সকালে চিকেন রোজ দিয়ে 2 বোতল মদ খেয়ে নিই, মদের মধ্যে তার পরাধীনতা। ওর নয় মানুষের, তোমার নয় মদে, নিজের মধ্যে আনন্দটা কি, পরমাত্মার সঙ্গে সংযুক্ত হওয়াটা আনন্দ। ভগবানের নাম জপ করছি, কাউন্টারের সঙ্গে আনন্দ, যে কাউন্টারের নাম জপ করছি, ভগবানের নাম চলছে মনে মনে সবসময়, এটাই তো পরমানন্দ, এটাই তো আনন্দ নিজের মধ্যে। আমাকে আনন্দ দেয় অমুক, আমি বন্ধুর সঙ্গে না মিশে থাকতে পারি না, এটা আনন্দতা নয়, এটা মূর্খামি, এটা অপদার্থতা। আর অপদার্থতা ঢাকাটাই এখন পার্সোনালিটি হয়ে উঠেছে আমাদের। যেমন এই সেন্ট পারফিউমের ব্যাপারটা, এটা বিদেশিদের কাছে কেন, তারা চান করতে পারে, এরকম ঠান্ডা জায়গায় থাকে, তুমি বেচারা 3বার চান করো, আমাদের ভারতীয় সংস্কৃতি অনুযায়ী 3বার চান করো, 3বার চান করলে তোমার শরীর থেকে এমনি একটা পজিটিভ স্মেল, একটা সুন্দর বেরোবে, ভাইবস বেরোবে। তুমি ওদের অপদার্থটাকে ঢাকার জন্য এই গায়ে সেন্ট পারফিউম ওরা মাকে, তুমি ওদের ফলো করে ভাবছো না বাবা ও মেখেছে আমি আমার, এটা নয়, এটা ওদের কাছে দুর্বলতা, আমাদের কাছে দুর্বলতা নয়। আমাদের কাছে কত সুন্দর সুন্দর জিনিস আছে, কি সত্যি সত্যি। আর হিন্দুদের কাছে, আমার কাছে সবচেয়ে বড় কথা, আমি কোনো ধর্মকে ছোট করছি না, কোনো জাতিকে বড়ও করছি না, সবাই সবার জায়গায় ঠিক থাকো, সবাই সবার জায়গাতেই ঠিক থাকো, সবাই সবার জায়গায় গিয়ে ঠিক থেকো না। তুমি হিন্দু, তোমার ধর্মে এতগুলো দেবদেবী আছে, তাদের পায়ে পড়ে যাও। এতগুলো ধর্মগুরু আছে, প্রকৃত যারা ধর্মগুরু তাদের পায়ে পড়ে যাও। ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব আছে, রামকৃষ্ণ পরমহংসদেব আছে, আমাদের সাধক সাধিকা কম পড়ে গেছে? পড়ে গেছে নাকি? কম পড়লে তো বানিয়ে নাও, কোথাও যেতে হবে না, টুপি চড়ানোর দরকার নেই, অমুক জায়গায় গিয়ে আতর চড়ানোর দরকার নেই, ধর্মের মধ্যে তো থাকো। যারা টুপি চড়ানোর জায়গায় আছে তারা টুপি চড়াক, তাদের জন্য সেটাই ঠিক। তাহলে তুমি কেন যাবে? তোমার তো এত কিছু আছে, কৃষ্ণে হচ্ছে না রামে যাও, রামে হচ্ছে না শিবে যাও, শিবে হচ্ছে না মায়ের কাছে যাও, তাতেও যদি না হচ্ছে নিজে নিজে বানিয়ে নাও। এখন তো মানুষ ভগবান সাজার জন্য বসে আছে, তাকে বানিয়ে নাও, যদি তাকে দিয়ে মন পোষায়। কিন্তু অন্য কোথাও যাওয়ার দরকার নেই, ভগবান সাজার জন্য কেন বসে থাকবে? প্রকৃত সাধক সেই যে নিজে মালা না পড়ে মাকে মালা পরায়, বাবাকে মালা পরায়, যে নিজে মালা পরার জন্য বসে থাকে, সে কি সাধক? একদমই একদমই এটা ঠিক। মাথায় রাখতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ, মানে আজকে না মানে অনেক কিছু বিষয় নিয়ে কথা হলো। আর আপনাদেরকেও বলবো, এতক্ষণ আছেন যখন, বাদিকে নাম্বার আছে, যে কোনো কাজে, মানে স্যার 2 রকমের কাজ করেন। উইচক্রাফট যারা পছন্দ করেন জানেন তারাদের, আর তন্ত্র তো আছেই। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট তন্ত্র সাধক শ্রীদীপ, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার, জয় গুরু, জয় গুরু, জয় মা।